প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অধ্যায় ৪ অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এই অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যেহেতু এই অধ্যায়টা পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যাল, সুতরাং আমি তোমাদেরকে একদম আ ল্যাপটপের পিসি দিয়ে ল্যাপটপ থেকে তোমাদের একদম অ্যাপস দিয়ে HTML এর বিভিন্ন কোডগুলো আমি করে দেখাবো। যাতে করে তোমরা সহজে বুঝতে পারো এবং আউটপুটটা কিরকম আসে সেটাও বুঝতে পারো। তো ঠিক আছে, শুরু করি। প্রথমে অবশ্যই এই অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এই অংশের যে প্র্যাকটিক্যাল গুলো থিওরি গুলো আছে কোনটার ওয়েব ডিজাইন পরিচিতি এই অংশে যে থিওরি গুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই ভালো করে মাথায় নিতে হবে। মানে থিওরি গুলো না পড়লে কিন্তু তুমি ভালো করে বুঝতে পারবে না। এই জন্য আমি থিওরি দিয়ে শুরু করতেছি। প্রথমে আসি ওয়েব ডিজাইনের ধারণা। আসলে ওয়েব ডিজাইন জিনিসটা কি? তো আমরা তো সবাই এখন ওয়েবসাইট চালাই। বর্তমানে তো এখন ডিজিটাল যুগ। তো ওয়েবসাইটের সঙ্গে সবাই মোটামুটি পরিচিত আছো। তো এই যে সাইট যে আমরা চালাই, তো এই ওয়েবসাইটকে একটা বাড়ির নকশা করতে যেরকম অনেক কিছু করতে হয়, ঠিক একটা ওয়েবসাইট যেমন ধরো এটা একটা ওয়েব পেজ বা একটা পৃষ্ঠা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে সুন্দর করে কোথায় কোন লেখাটা থাকবে, লেখাটা কিভাবে চেঞ্জ হবে, তারপরে মাউস নিয়ে গেলে সেটা ক্লিক করার মতো অপশন আসবে। এইরকম বিভিন্ন জিনিসগুলোকে কিন্তু সাজাতে হয়, ডিজাইন করতে হয়। এই ডিজাইনকেই বলা হয় আসলে মূলত ওয়েব ডিজাইন। বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর সমাজে ইন্টারনেট একটি অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। ইন্টারনেটে বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য ওয়েবসাইট ব্যবহার করতে করা হয়। আর এই ওয়েবসাইটগুলোকে এই ওয়েবসাইটটিকে সুন্দর, কার্যকর ও ব্যবহার বান্ধব তৈরি করার প্রক্রিয়াই হচ্ছে মূলত ওয়েব ডিজাইন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, ওয়েব ডিজাইন হলো একটি ওয়েবসাইটের গঠন, রং, ফন্ট, বিন্যাস, ছবি, ভিডিও এবং অন্যান্য পরিকল্পনা ও সজ্জিত করা একটি প্রযুক্তি নির্ভর সৃজনশীল পদ্ধতি। এখানে মূলত HTML অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিজাইন করা হয় এবং CSS দিয়ে বা ক্যাসকেডিং স্টাইল শীট দিয়ে রং, ফন্ট, বিন্যাস নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে HTML দিয়ে কি করা হয়? যেমন মনে করো মানুষের যে কঙ্কাল আছে, মানুষের হাড়-হাড্ডি হলো কঙ্কাল। তো হাড়-হাড্ডি হলেই তো সেটা মানুষ হয় না? কি লাগে? হাড়-হাড্ডির উপরে রক্ত, মাংস সবকিছু লাগে। তো HTML টা হলো ওয়েবসাইটের হচ্ছে কঙ্কালের মতো। ঠিক মানুষের যেমন কঙ্কাল, ঠিক HTML টা হচ্ছে কঙ্কালের মতো। মানে কাঠামো। শুধুমাত্র একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করা হয় HTML দ্বারা। আর বাকি যে রং, ফন্ট, বিন্যাস ইত্যাদি করা হয় সেগুলো কিন্তু CSS দ্বারা করা হয়ে থাকে। আশা করি বুঝেছ। ঠিক আছে। তারপর আসো ওয়েব পেজ ও ওয়েবসাইট জিনিসটা কি? ওয়েব পেজ জিনিসটা কি? ওয়েব পেজ হলো একটি ডিজিটাল পৃষ্ঠা যা ইন্টারনেটে প্রকাশিত হয় এবং ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে এটি দেখতে পারে। প্রতিটি ওয়েব পেজের একটি বিশেষ ঠিকানা থাকে, যেমন ইউআরএল, তাকে বলা হয় ইউআরএল। প্রতিটি ওয়েবসাইটের বা ওয়েব পেজে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে যাকে বলা হয় ইউআরএল। এই ঠিকানার মাধ্যমে ব্যবহারকারী সহজেই নির্দিষ্ট পেজটিতে প্রবেশ করতে পারে। সোজা কথা, আমরা ইন্টারনেটে প্রবেশ করার পরে যে একটা পৃষ্ঠা দেখতে পাই এটাকে বলা হয় মূলত ওয়েব পৃষ্ঠা বা ওয়েব পেজ। তাহলে ওয়েবসাইট কি? আমরা যেখানে গিয়ে ওয়েব পেজটা পেলাম সেই স্থানটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে? তাহলে ওয়েবসাইট কোনটা? সাইট মানে জায়গা। তাহলে নির্দিষ্ট জায়গায় যে আমরা গেলাম সেটা হচ্ছে ওয়েবসাইট। আর সেখানে গিয়ে আমরা যে একটা পৃষ্ঠা দেখতে পেলাম সেটাকে বলা হয় ওয়েব পেজ। এবার আসো ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম যা ব্যবহারকারীদের ইন্টারনেটে ওয়েবসাইট ও ওয়েব পেজ দেখার সুযোগ করে দেয়। তাহলে ওয়েব ব্রাউজার হলো একটা অ্যাপস বা একটা সফটওয়্যার যেটা দ্বারা আমরা ওয়েবসাইট ব্রাউজ করি বা এটা দ্বারা আমরা ওয়েবসাইটকে দেখতে পারি। এখানে আর কিছু লেখা আছে, তোমরা এগুলো লেখাগুলো পড়তে পারো। পড়লে আশা করি আরো ভালো ভালো বুঝতে পারবা। ডাউনলোড ও আপলোড কি? আপলোড বলতে বোঝায় অনলাইনে কোনো ফাইলকে একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা। আর ডাউনলোড বলতে বোঝায় অনলাইনে যে সংরক্ষিত কোনো ফাইলকে নিজের ডিভাইসে নেওয়া। তার মানে আমরা কোনো কিছু ইন্টারনেটে দেই, যেমন আমরা ফেসবুকে ছবি আপলোড করি। এই যে ছবিটা আমরা দিলাম ফেসবুকে, ভিডিও দিলাম, তো সেটা হলো আপলোড। আর কোনো ভিডিও আমরা ডাউনলোড করে নেই, মানে আমরা আমাদের মোবাইলে নেই বা আমাদের ডিভাইসগুলোতে নেই, একে বলা হবে ডাউনলোড। ইউআরএল কি? খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু থাকে। ইউআরএল কি? তাহলে ইউআরএল হচ্ছে পুনরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল বা ওয়েব ঠিকানা বা ওয়েব পেজ ঠিকানা। এই ওয়েব পেজের ঠিকানাকে বলা হচ্ছে ইউআরএল। তাহলে যেমন http www.google.com,
এই যে এই পুরো জিনিসটাকে বলা হবে ইউআরএল, পুরো জিনিসটাকে বলা হবে ইউআরএল, পুরো জিনিসটাকে, এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হবে ইউআরএল। প্রতিটি ওয়েব পেজের একটি ইউনিক বা অদ্বিতীয় ঠিকানা থাকে, একটি ঠিকানা দ্বারা একটি মাত্র ওয়েবসাইট পাওয়া যায়। তার মানে হচ্ছে এই যে একটা পুরো ঠিকানা, এই ঠিকানাটা যদি ইউনিক না হয়, অদ্বিতীয় না হয়, তাহলে কি হবে? আমি যদি google.com লিখি, তাহলে আমার পিসিতে এক ধরনের ওয়েবসাইট আসবে, আমার মোবাইলে এক ধরনের আসবে, আরেক ধরনের পিসিতে আরেক ধরনের আসবে। কিন্তু যদি google.com এই লেখাটা একটাই হয়, এই ওয়েব ঠিকানাটা একটা ঠিকানাই হয়, অদ্বিতীয় হয়, মানে এটা দ্বারা আর কোথাও যাবে না, তাহলে সবার ফোনে কিন্তু একই জিনিস আসবে। এই জিনিসটার জন্যই মূলত এটাকে অদ্বিতীয় করা হয়, মানে এটাকে দ্বিতীয়টা কোনো নাই এরকম ভাবে করা হয়। এবার হচ্ছে প্রোটোকল। প্রোটোকলের বাংলা হচ্ছে নিয়ম কানুন। তাহলে প্রোটোকল হলো এক ধরনের সেট অফ রুলস, যেটি ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কম্পিউটার নেটওয়ার্কে ডাটা কিভাবে রিসিভ বা ট্রান্সমিট করা হবে সেটা প্রোটোকল নির্ধারণ করে থাকে। কয়েক ধরনের প্রোটোকল আছে, যেমন এইচটিটিপি। এগুলো কিন্তু পূর্ণরূপ সহ তোমাদের এই জিনিসগুলা পূর্ণরূপ সহ তোমাদের জানা থাকতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় এগুলো থেকে জ্ঞানমূলক থাকে, অনুধাবনও থাকে। এইচটিটিপি মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপিএস জাস্ট এখানে একটা সিকিউর এই কথাটা যুক্ত হয়েছে। এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, আইপি ইন্টারনেট প্রোটোকল, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই সবগুলোর একদম মনে করো পূর্ণরূপ সহ তোমাদের জানা থাকতে হবে। এবার আসো যে এই যে আমরা ইউআরএল পড়তেছিলাম, এই ইউআরএল এর কিন্তু প্রতিটা অংশের নাম তোমাদের জানা থাকতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। তাহলে ইউআরএল এর তোমার প্রতিটি অংশের নাম তোমাদের জানা থাকতে হবে। একটা ইউআরএল এর কয়েকটি অংশ আছে, যেমন এই এইচটিটিপি একটা অংশ আছে, এইচটিটিপি, তারপরে এই ডাব্লিউ একটা অংশ আছে, তারপরে গুগল একটা অংশ আছে, .com মিলে একটা অংশ আছে। প্রতিটি অংশে কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা আলাদা নাম আছে, এইটা সহ তোমাকে জানা থাকতে হবে। দেখো এইচটিটিপি এই অংশের নাম এটাকে বলা হয়, তাহলে এই অংশের নাম এইটাই, এইচটিটিপি এটাই নাম। এখন এটা জিনিসটা কি আসলে? তাহলে এই যে একটা পুরো ইউআরএল এর মধ্যে এইচটিটিপি একটা অংশ, এটা এই অংশ বিষয় আমরা এখন করব। দেখো এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপিএস মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ইন্টারনেট টিসিপি বা আইপি প্রোটোকলের মাধ্যমে যে ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে তাকে এইচটিটিপি বলে। তাহলে এইচটিটিপি কেন ব্যবহার করা হয়? সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে, ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্টের মধ্যে এই দুটো জিনিস কি? সার্ভার মানে, যেমন মনে করো একটা বাসায় যখন মেহমান আসে, তাহলে মেহমানকে বলা হয় গেস্ট, আর যিনি মেহমানদের খাতিরদারি করেন, মেহমানদের খাবার দেন, তিনি হচ্ছে হোস্ট। তাহলে বাড়ির মালিক হলো হোস্ট, আর মেহমান হলো কি, ক্লায়েন্ট বা গেস্ট। তাহলে আমরা বলতে পারি যে এই মেহমানকে যিনি খাওয়াচ্ছেন তাকে বলা হবে সার্ভার, আর ক্লায়েন্টকে বলা হবে মেহমান। তাহলে সার্ভারে কি থাকে? সার্ভারে বিভিন্ন তথ্য থাকে, যে তথ্যগুলো একজন ক্লায়েন্ট বা একজন মেহমান কি করবে, তিনি গেস্ট গেস্ট কি করবে, সে সার্ভার থেকে তার প্রয়োজনীয় তথ্য তিনি মানে ডেটা আদান প্রদান করবেন আর কি, প্রয়োজনীয় তথ্য তিনি নেবেন, তিনি আবার তথ্যকে দিবেন, এরকমই। তাহলে এই যে আদান প্রদান করা হয়, এই প্রোটোকল মানে নিয়মের মধ্যে আদান প্রদান করা হয়, এই নিয়মগুলোকে বলা হবে এইচটিটিপি। এইচটিটিপি সার্ভার ক্লায়েন্ট মডেল ব্যবহার করে ডেটা প্রেরণ করে, এটিকে নির্দিষ্ট নিয়ম দ্বারা যোগাযোগ করা হয়। এবার দেখো, যখন আমরা আমাদের ফোন বা কম্পিউটারের মাধ্যমে কিছু অনুসন্ধান করার জন্য একটি ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করি, তখন আমাদের ডিভাইসের ব্রাউজার থেকে একটি অনুরোধ ওয়েবসাইটের সার্ভারে চলে যায়। ধরো আমরা google.com লিখে সার্চ করলাম, তো যখন আমরা ক্লিক করলাম, তখন আমাদের ডিভাইস থেকে একটা অনুরোধ google.com এর ওয়েবসাইটে কিন্তু ওয়েবসাইটের সার্ভারে কিন্তু চলে গেছে। এটি এইচটিটিপি কোডে সাড়া দিবে, সেটা google.com এর এইচটিটিপি কোডে সাড়া দিবে। সার্ভার ইউআরএল চেক করবে বা বৈধতা পরীক্ষা করবে। তো ওই গুগল সেই সার্ভারের যে বৈধ বৈধ কি অবৈধ, নাকি এটা কিভাবে সার্চটা ঠিক আছে কিনা এটা চেক করবে। আপনার ব্রাউজারে ডেটার একটি অনুলিপি পাঠাবে, চেক করবে, এবং আমার ব্রাউজারে একটা অনুলিপি সে আমাকে আমার ফোনে পাঠিয়ে দিবে, যা এইচটিটিপি সার্ভার থেকে ব্রাউজারে ডেটা স্থানান্তরে কাজ করে থাকবে। অর্থাৎ google.com তার ওয়েবসাইটের বা তার ওয়েব পৃষ্ঠার পুরো একটা জিনিস, পুরো ওয়েবসাইটটাকে আমার ফোনের মধ্যে অনুলিপি পাঠিয়ে দিবে, মানে একটা কপি আমাকে পাঠিয়ে দিবে। সেই কপি থেকে আমি গুগলের কাজগুলো আমি করতে পারবো। এইটাই মূলত এইচটিটিপির কাজ, এইচটিটিপি মূলত এগুলো করে থাকে। এরপর দেখো, তাহলে বিষয়টা তোমরা হয়তো আশা করি বুঝতে পেরেছো, যে আমরা যখন কোনো ফোন বা কম্পিউটারের মাধ্যমে কিছু অনুসন্ধান করি, তখন আমাদের ফোন থেকে একটা রিকোয়েস্ট সার্ভার ওই ওয়েবসাইটের সার্ভারে চলে যাবে,
তারা ওইটিকে চেক করবে, চেক করে HTTP কোডে সাড়া দিবে, সাড়া দেওয়ার পরে একটা অনুলিপি আমাদের ফোনে পাঠাবে বা ডিভাইসে পাঠাবে, তখন আমরা সেই ওয়েবসাইটটা দেখতে পারবো বা ব্রাউজ করতে পারবো। টিসিপি আইপি কি? টিসিপি আইপি হলো একটি নিয়মের সেট যা ইন্টারনেট বা যে কোনো নেটওয়ার্কের তথ্য আদান প্রদানের নিয়মকে নির্ধারণ করবে। মূলত দেখবা যতগুলো এইচটিটিপি বা ধরো যে প্রোটোকল যেগুলো আছে প্রোটোকল, এই প্রোটোকলগুলো মানে হলো সেগুলো নিয়মগুলোকে নির্ধারণ করে দিবে, মূলত এটাই। টিসিপি আবার দুই ধরনের, এটি মূলত দুটি গুরুত্বপূর্ণ প্রোটোকলের সমন্বয়ে তৈরি, একটা হচ্ছে টিসিপি, একটা হচ্ছে আইপি। টিসিপি কি আর আইপি কি? টিসিপি হচ্ছে টিসিপি দায়িত্ব নেয় তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করে গন্তব্যে পাঠানোর। এটি নিশ্চিত করে যে সব ডেটা ঠিকভাবে এবং সঠিক ক্রমে গন্তব্যে পৌঁছায়। ডেটা হারিয়ে গেলে তা আবার পাঠানোর ব্যবস্থাও টিসিপি করে। এটি নির্ভরযোগ্য ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে। উদাহরণ যেমন আপনি যদি একটি ভিডিও পাঠান, টিসিপি নিশ্চিত করে ভিডিওর প্রতিটি অংশ ঠিকঠাক পৌঁছানোর জন্য টিসিপিটা নিশ্চিত করে দেয়। আর আইপি বা ইন্টারনেট প্রোটোকলটা কি? আইপি প্রতিটি ডেটা প্যাকেটকে সঠিক ঠিকানায় পাঠানোর কাজ করে। এটি গন্তব্য নিশ্চিত করে এবং গন্তব্য চিহ্নিত করে এবং রাউটিং এর মাধ্যমে ঠিক জায়গায় পৌঁছে দেয়। উদাহরণ, আপনার চিঠি পাঠানোর সময় ঠিকানা যেমন যেমন দরকার তেমনি আইপি গন্তব্য ঠিকানাও নির্ধারণ করে দেয়। আশা করি তোমরা টিসিপি এবং আইপি বুঝতে পেরেছো। আচ্ছা, এটা গেল। এখনো এইচটিটিপির আলোচনা শেষ হয় নাই। তারপর আরো সামনের দিকে আসো, আইপি অ্যাড্রেসটা কি? খেয়াল করো আইপি অ্যাড্রেস জিনিসটা কি। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল সংযোগ ব্যবস্থায়, আচ্ছা এই আইপি এর পুনরূপটা কি? পুনরূপ হলো ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের একটি অনন্য বা অদ্বিতীয় অ্যাড্রেস বা আইডেন্টিটি থাকে। এই অ্যাড্রেস বা আইডেন্টিটিকে আইপি অ্যাড্রেস বলে। সোজা কথা, আমরা যখন আমাদের প্রতিটা ডিভাইসের একটা করে কি থাকবে, ঠিকানা থাকবে, বা একটা করে মনে মনে করো তোমরা প্রথম অধ্যায়ের বায়োমেট্রিক্স পড়ে আসছিলা। তো বায়োমেট্রিক্স দ্বারা কিন্তু মানুষকে চিহ্নিত করা হয়। এখন একটা ডিভাইসকে তুমি কিভাবে চিহ্নিত করবা? ডিভাইসকে চিহ্নিত করার মানে হলো যে এই ডিভাইসটা পৃথিবীতে কয়টা আছে এবং কোথায় আছে, কোন জায়গা থেকে এই ডিভাইসটা চালানো হচ্ছে, এইটা কিন্তু দরকার আছে। মানুষ অনেক ক্রাইম করে, বা ক্রাইম না করলেও একটা ডিভাইসের লোকেশন জানা দরকার হয়, বা ডিভাইসটার মানে ডিভাইসটা আসলে ব্যবহৃত হচ্ছে কিনা, এরকম অনেক কিছু জানার দরকার হয়। তো এইটা তুমি কিভাবে পাবা? এটা মূলত পাবা আইপি অ্যাড্রেসের মাধ্যমে। কারণ ওই ডিভাইসটা ওই বায়োমেট্রিক্সের মতো, একটা মানুষ যেমন পৃথিবীতে একজনই, অদ্বিতীয়, ঠিক একটা ডিভাইসও পৃথিবীতে একটাই, এবং ওইটার ঠিকানাটাও ওই একটাই ঠিকানা। এজন্য একটা ডিভাইসকে শনাক্ত করার জন্য মূলত ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়ে থাকে। এখন আইপি অ্যাড্রেস কিন্তু একটা ওয়েবসাইটেরও আইপি অ্যাড্রেস থাকতে পারে, আবার একটা ডিভাইসেরও আইপি অ্যাড্রেস থাকতে পারে। ওয়েবসাইটে আইপি অ্যাড্রেস কেন থাকবে? কারণ একটা ওয়েবসাইট বা ইউআরএল, এটা কিন্তু পৃথিবীতে একটাই, দ্বিতীয়টা নাই। এজন্য ওর একটা নির্দিষ্ট কি থাকে, আইপি অ্যাড্রেস থাকে। আবার একটা ডিভাইস কিন্তু পৃথিবীতে, আমার ডিভাইস কিন্তু আমারটাই, এই ডিভাইসের কপি কিন্তু অন্য কোথাও নাই। এজন্য আমার আইপি অ্যাড্রেসটা আলাদা হবে। আইপি অ্যাড্রেসের প্রকারভেদ। আইপি অ্যাড্রেস মূলত দুই প্রকার। একটা হচ্ছে আইপি ভার্সন 4 বা আইপি সংস্করণ 4, এবং আইপি ভার্সন 6 বা আইপি সংস্করণ 6। আইপি ভার্সন 4টা কি? এখান থেকে কিন্তু অংশ এমসিকিউ থাকে যে আইপি ভার্সন 4 কত বিটের। আসলে আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিটের। কারণ দেখো প্রতিটা আইপি অ্যাড্রেস দেখতে কেমন, 172.16.10.49, এগুলো হচ্ছে একটা করে আইপি অ্যাড্রেসের চেহারা, একটা আইপি অ্যাড্রেসের চেহারা এরকম, মানে পুরোটা মিলে একটা আইপি অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেসে 4টা ডট ডেসিমেল আছে, দেখো 1 2 3 4টা, মানে 1 2 3 4, 4টা এখানে ডট ডেসিমেল বলে এটাকে। 4টা ডট ডেসিমেল আছে, সংখ্যা আছে। এই 4টা ডট ডেসিমেল সংখ্যা, আর একটা ডেসিমেল সংখ্যা হলো 8 বিটের। তাহলে মোট 4 8টা 32 বিট। যদি বলে কত বাইট, তাহলে 4 বাইট। আর যদি বলে কত বিট, তাহলে 4 8টা 32 বিট কিন্তু এখানে হবে। আইপি ভার্সন 4 অ্যাড্রেসগুলোকে সাধারণত ডট ডেসিমেল এর মাধ্যমে প্রকাশ করা হয়, যা 4টি ডেসিমেল নম্বর দিয়ে গঠিত, গঠিত, যেখানে প্রতিটি নম্বরের সীমা হলো 0 থেকে 255। এগুলো এমসিকিউ থাকে, খুব বেশি এমসিকিউ থাকে, এবং নম্বরগুলিকে ডট দিয়ে পৃথক করা হয়, যেমন এই যে আমি একটু আগে যেটা বললাম সেটা। অ্যাড্রেসের প্রতিটি নম্বর অংশ 8 বিটের একটি গ্রুপকে প্রকাশ করে। তবে অনেক ক্ষেত্রে আইপি ভার্সন 4 অ্যাড্রেসগুলোকে ডট ডেসিমেলের পরিবর্তে হেক্সাডেসিমেল, অক্টাল বা বাইন্ডিং নাম্বার প্রকাশ করা হয়, তখন সেটা কিন্তু আইপি ভার্সন 6 হয়ে যায়। এখন দেখো আইপি ভার্সন 4 তারপরে 6 কেন প্রয়োজন হলো? মানে একটা ডিজিট এটা শেষ হয়ে গেছে। এখন যদি ডিজিট মানে একটা সীমাবদ্ধতা আছে, যেমন এখানে মোট 4টা ডেসিমেল নাম্বার আছে। এখন পৃথিবীতে তো অনেক ডিভাইস, তো ডিভাইসের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তখন এই চারটা সংখ্যা দিয়ে আর কিন্তু নতুন ডিভাইস তৈরি করা সম্ভব নয়। এজন্য এবার আরেকটু বড় করে হেক্সাডেসিমেল সংখ্যা সহ কিন্তু এখানে একটা আইপি অ্যাড্রেস তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে আইপি ভার্সন 6।
আহ, এটি হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের সর্বশেষ সংস্করণ। ইন্টারনেট যোগাযোগ প্রোটোকল বা নেটওয়ার্কের ডিভাইসগুলোকে শনাক্ত ও সেসবের অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করে এবং ইন্টারনেট জুড়ে নিয়ন্ত্রণ করে ট্রাফিক রাউটিং করে। এইটাই মূলত আইপি অ্যাড্রেসের কাজ এবং আইপি ভার্সন 6 এর এটা কাজ। তাহলে আইপি ভার্সন 6 হচ্ছে মোট 128 বিটের। কিভাবে? দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে মোট 8টা হেক্সাডেসিমাল কোড আছে। এটার মাধ্যমে মোট 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 128 বিট কিন্তু হয়ে থাকে। এখানে 8টি গ্রুপ আছে, প্রতিটি গ্রুপ আলাদা করে কোলন চিহ্ন দিয়ে থাকে। নিচে এই যে আইপি ভার্সন 6 এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে এরকম। আশা করি বুঝেছো। তো দেখো এইটুকুর মাধ্যমে কিন্তু এইচটিটিপির যে আলোচনাটা সেটা শেষ হলো। এইচটিটিপি এই অংশটার কাজ শেষ হলো। এবার আসো ডাব্লিউ জিনিসটা কি। ডাব্লিউ আমরা ছোট থেকে জেনে আসতেছে জিনিসটা কি। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হলো ইন্টারনেট ভিত্তিক একটি তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা যেখানে টেক্সট, ছবি, অডিও, ভিডিও সহ বিভিন্ন তথ্য হাইপারলিংকের মাধ্যমে এক পৃষ্ঠার সাথে অন্য পৃষ্ঠায় যুক্ত থাকে। ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারের সাহায্যে এই পৃষ্ঠাগুলোর মধ্যে ঘুরে বেড়াতে পারে। অন্য কথা বলতে গেলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো একটি স্টোরেজ সিস্টেম যেখানে বিশ্বের সমস্ত ওয়েবসাইট স্টোর বা সংরক্ষণ করা হয়। একদম সহজ কথা, তুমি লিখবা যে ডাব্লিউ একটা একটা স্টোরেজ সিস্টেম যেখানে বিশ্বের সমস্ত ওয়েবসাইট স্টোর বা সংরক্ষণ করা হয়ে থাকে, ওয়েবসাইটগুলো সংরক্ষণ করা থাকে, মানে ওয়েবসাইটগুলো সংরক্ষণ করা থাকে। এবার আসো তাহলে এইচটিটিপি গেল, ডাব্লিউ গেল, এবারে গুগল। এই গুগল অংশটার নাম হচ্ছে ডোমেইন নেম। এবার আসো ডোমেইন নেম জিনিসটা কি একটু দেখি। ডোমেইন নেম কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের নামকে ডোমেইন নেম বলা হয়। খেয়াল করো, আমরা যখন লিখতেছি http://google.com, আসলে আমরা কোন নামটা দেখে ওয়েবসাইটকে চিনতেছি? আমরা মূলত চিনতেছি গুগল এই কথাটা দ্বারা কিন্তু আমরা ওয়েবসাইট চিনতে পারতেছি। তার মানে এই গুগলকেই বলা হচ্ছে ডোমেইন নেম, অর্থাৎ ডোমেইন নেমটাই হলো ওয়েবসাইটের নাম। ডোমেইন নেম ছাড়া কিন্তু ওয়েবসাইটকে চেনা সম্ভব না। তার মানে ডোমেইন নেম থাকলে আমরা বুঝতে পারতেছি ওয়েবসাইটের নামটা, মানে ওইটাকে আমরা নামে ডাকতেছি। কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের নামকেই ডোমেইন নেম বলা হয়। ইন্টারনেটে লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে যাদের সবকটির আইপি অ্যাড্রেস আলাদা, কিন্তু মানুষের পক্ষে এসব আইপি অ্যাড্রেসগুলি মনে রাখা সম্ভব নয়। তাই ওইসব আইপি অ্যাড্রেসগুলি কনভার্ট হয়ে ডোমেইন নেম এবং ডোমেইন নেমের আকারে আমাদের সামনে প্রকাশ পায়। তোমরা ডিএনএস যখন পড়াবো, ডিএনএস ডোমেইন নেম সিস্টেম, তখন তুমি আরো ভালো বিষয়টা বুঝতে পারবা। তারপর একটু বলি, সেটা হচ্ছে যে মনে করো যে গুগল, আসলে আমাদের সামনে যদিও গুগল লেখাটা আসতেছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে একটা আইপি অ্যাড্রেস। মানে গুগল এই গুগল যে লেখাটা আছে, এই গুগল লেখার পিছনে একটা আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেসটাই মূলত কি করতেছে আমাদের দেখাচ্ছে যে এটা একটা গুগল। যেহেতু এই গুগলের পিছনে যে আইপি অ্যাড্রেসটা আছে এটা কিন্তু আমরা মনে রাখতে পারবো না, মানে একটা সংখ্যা, বিশাল সংখ্যা আছে যেটা আমরা মনে রাখতে পারবো না। এরকম ধরলাম যে গুগলেরটা মনে আছে, আর বাকিগুলো তো মনে নাও থাকতে পারে, অনেক সংখ্যা। এজন্য এই ঝামেলাটা মানে সমস্যার সমাধান করার জন্য ওই সংখ্যার পিছনে একটা নাম দাঁড় করাইছে, যেটা হচ্ছে গুগল। কিন্তু গুগল কিন্তু আমাদের মনে থাকবে, এই জন্যই মূলত এই আইপি অ্যাড্রেসটাকে গুগলে কনভার্ট করা হয়েছে। কম্পিউটার আইপি অ্যাড্রেসের সাহায্যে কোনো জিনিস বোঝে, কিন্তু মানুষ কোনো নামের সাহায্যে কোনো জিনিস মনে রাখতে পারে। যখন আমরা ইন্টারনেট কোনো ওয়েবসাইটের নাম সার্চ করি, তখন কম্পিউটার ওই ডোমেইনটির আইপি অ্যাড্রেস এর সাহায্যে আমাদের সামনে বিভিন্ন রেজাল্ট দেখায়। এবার আসো ডিএনএস সার্ভার। ডিএনএস এর পুনরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম সার্ভার। এই যে এখানে শুনুন আলোচনা করা আছে। আমরা যখন ব্রাউজারে কোনো ওয়েব অ্যাড্রেস লিখে রিকোয়েস্ট করি, তখন ব্রাউজার প্রথমে ওই ওয়েব অ্যাড্রেসের জন্য আইপি অ্যাড্রেস চেয়ে ডিএনএস সার্ভার রিকোয়েস্ট পাঠায়। ডিএনএস সার্ভার সকল ওয়েব অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেসগুলো সংরক্ষিত করে থাকে। তাই ডিএনএস সার্ভারে ওয়েব অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেস ব্রাউজারকে রিটার্ন করে। তারপর ওই আইপি অ্যাড্রেসের ওয়েব সার্ভারে ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট পাঠায় এবং ওয়েবসাইটটি প্রদর্শিত হয়। আশা করি বুঝেছো। এরপর তাহলে আমাদের গুগল এই ডোমেইন নেমটা গেল। এবার আসতেছে .com, এই অংশটার বিষয় আমরা করবো .com। আচ্ছা, .com এই অংশটার নাম হচ্ছে টপ লেভেল ডোমেইন। .com এই অংশটার নাম টপ লেভেল ডোমেইন, মানে হলো কোনো ডোমেইন এর নামের এর পরের অংশের নাম হচ্ছে টপ লেভেল ডোমেইন। সামগ্রিকভাবে 3 ধরনের টপ লেভেল ডোমেইন রয়েছে। একটা হচ্ছে জিটিএলডি, এসটিএলডি, সিসিটিএলডি। জিটিএলডি মানে জেনেরিক টপ লেভেল ডোমেইন, যেমন .com, .org, .net। তার মানে টপ লেভেল ডোমেইন দ্বারা কি করা হয়, ওই ডোমেইনটা কোন ধরনের ডোমেইন সেই ডোমেইন নির্ধারণ করার জন্য টপ লেভেল ডোমেইনটা দরকার হয়। যদি .com, .org, .net হয়, তার মানে বোঝা যাবে যে এগুলো হচ্ছে কোনো ব্যবসায়িক বা কোনো কোম্পানি বা কেউ কিনে ব্যবহার করতে পারবে, এরকম কিছু। ধরো যে এটা কোনো কোম্পানি।
বা কোনো প্রতিষ্ঠানের একটা একটা কোম্পানি বা কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট। তাহলে আমরা ডট কম দেখে বুঝতে পারবেন একটা কোম্পানি, বা ডট কম মানে কোম্পানি, ডট ওআরজি মানে অর্গানাইজেশন, এরকম বুঝতে পারবো। এসটিএলডি মানে স্পন্সর টপ লেভেল ডোমেন। স্পন্সর টপ লেভেল ডোমেনটা হচ্ছে, বুঝতে হবে যে এটা কোনো সরকারি প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট অথবা মিলিটারির কোনো ওয়েবসাইট। যেমন বাংলাদেশ আর্মি যদি বলি আমরা, তাহলে বাংলাদেশ আর্মি ডট মিল ডট বিডি এরকম কথা বললে আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে মিলিটারি। তারপর সরকারি, বাংলাদেশ ডট গভ ডট বিডি, তার মানে সরকারি, এরকম বোঝাবে। সর্বশেষ সিসিটিএলডি মানে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, তার মানে ওয়েবসাইটটা কোন দেশের সেটা বোঝাবে। যেমন ডট বিডি বললে বাংলাদেশ, ডট ইউএস বললে ইউএসএ, ডট ইউকে বললে ইউনাইটেড কিংডম। এরকম প্রতিটা দেশের একটা করে নির্দিষ্ট টপ লেভেল ডোমেইন আছে, যেটা দ্বারা ওই ওয়েবসাইটের দেশ নির্ধারণ করা হয়, কোন দেশে সেটা বোঝা যায়। এই হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের, একটা ওয়েবসাইট আমরা যে বা ইউআরএল, এটাকে তাহলে কি বলা হবে, এটার 4টা নাম আছে: ওয়েবসাইট বা ওয়েব ঠিকানা বা ওয়েবসাইট ঠিকানা বা ইউআরএল। এই ইউআরএল এর প্রতিটা অংশের সম্পর্কে আমরা কিন্তু জানলাম। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা তারপরের যে পড়াটা সেটা আমরা চলে যাব। সেটা হচ্ছে এফটিপি কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকলকে এফটিপি বলে। এটা মূলত আমরা ইন্টারনেটের মাধ্যমে যে ফাইল আদান প্রদান করি, যেমন আমাকে বললো বন্ধু আমাকে এই ফাইলটা দাও, আমাকে এই ছবিটা দাও, তো তুমি কি করলা, তাকে মেসেঞ্জারে বা কোনো ইন্টারনেটের মাধ্যমে তাকে ছবিটা পাঠাই দিলে। এই যে ইন্টারনেটের মাধ্যম ব্যবহার করে যদি কোনো কিছু পাঠানো হয়, আদান প্রদান করা হয়, তখন সেটাকে বলা হবে এফটিপি। এফটিপি এর মাধ্যমে ব্যবহারকারী অন্যের কম্পিউটার হতে ফাইল নিজের কম্পিউটারে নেয়াকে ডাউনলোড বলে। আবার নিজের কম্পিউটার হতে সার্ভারে কোনো ফাইল পাঠানোকে আপলোড বলে। আপলোড ও ডাউনলোডের মাধ্যমে, আপলোড ডাউনলোডের জন্য উপযুক্ত পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয় সার্ভারে, কোনো তাকে হোস্ট বলে। আশা করি বুঝেছো। ব্রাউজিং ও ব্রাউজার, যে সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করে ইন্টারনেট প্রবেশ করা হয় তাকে ব্রাউজার বলে। ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কোনো ওয়েবসাইট বা তথ্য অনুসন্ধান করার প্রক্রিয়াকে বলা হয় ব্রাউজিং। তাহলে ব্রাউজার মানে যে ব্রাউজ করতেছে, ইন্টারনেটে প্রবেশ করতেছে যে সফটওয়্যার দ্বারা, সেটা ব্রাউজার। আর আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে ব্রাউজিং। যেমন কোনগুলো ব্রাউজার: গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মোজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে ব্রাউজারের উদাহরণ। ডাউনলোড আপলোড কি, তোমরা তো এটা বুঝলা। সার্চ ইঞ্জিন কি, এটা আসো। সার্চ ইঞ্জিন কি, এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আসে জ্ঞানমূলকে। দেখো, একটা হচ্ছে ব্রাউজার, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন। ব্রাউজারটা তো বুঝলা, এটা একটা সফটওয়্যার, কিন্তু সার্চ ইঞ্জিন কিন্তু কোনো সফটওয়্যার না, এটা হচ্ছে একটা অনলাইন টুল। মানে ব্রাউজারের ভিতরে থাকবে এটা। ওই সার্চ ইঞ্জিন দ্বারা কিন্তু আমরা কোনো কিছু খুঁজতে পাবো। যেমন গুগল.com, এটা একটা সার্চ ইঞ্জিন। গুগল এটা একটা সার্চ ইঞ্জিন। এরকম ইয়াহু, তারপরে ধরো যে আরো অনেক কিছু, পিপিলিকা, বাংলাদেশের পিপিলিকা.com, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এগুলো কোনো ওয়েবসাইট মানে এরকম কোনো ব্রাউজার না, মূলত ব্রাউজারের ভিতরে এগুলো থাকে, এজন্য বলা হচ্ছে অনলাইন টুল। আশা করি বুঝেছো। ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল হলো বিশেষভাবে তৈরি ওয়েবসাইট যেখানে বিভিন্ন উৎস হতে নানাবিধ তথ্য মানসম্মত উপায়ে সাজানো থাকে। মানে ওয়েবসাইট একটা ওয়েব পেজ, সেই ওয়েব পেজটার যদি প্রতিটা অপশন সুন্দরভাবে সাজানো থাকে এবং মানসম্মত তথ্য দিয়ে সাজানো থাকে, তখন সেটাকে বলা হবে ওয়েব পোর্টাল। মানে সাজানো গোছানো একটা ওয়েব পেজকেই ওয়েব পোর্টাল বলা হবে সহজ কথা। সার্ভার কি? ওই যে বললাম, সার্ভার হলো হোস্ট আর আমি হলাম গেস্ট। তাহলে আমি গেস্ট যাব, সার্ভার আমাকে অনেক কিছু সার্ভ করবে। ওয়েব সার্ভার হলো একটি কম্পিউটার সফটওয়্যার বা হার্ডওয়্যার সিস্টেম যা ইন্টারনেট ব্যবহারকারীদের অনুরোধে ওয়েব পেজ, ছবি, ভিডিও বা অন্যান্য বিষয়বস্তু সরবরাহ করে। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো ইন্টারনেটে প্রকাশিত একটি বা একাধিক ওয়েব পেজের সমষ্টি, যার একটি নির্দিষ্ট ঠিকানা থাকে এবং যা ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখা যায়। যেমন www.educationboard.gov.bd। ওয়েবসাইটের প্রকারভেদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনুধাবনে থাকে খুব বেশি। ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইট দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট তো তোমরা বুঝলা, এটার শব্দ থেকে বুঝতে পারতেছো। স্ট্যাটিক মানে স্থির। স্ট্যাটিক ওয়েবসাইট হলো এমন একটা ওয়েবসাইট যেখানে কন্টেন্ট একবার তৈরি করার পর সেটা পরিবর্তন করা দরকার পড়ে না বা পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। কি কি দ্বারা তৈরি করা হয়? HTML ও CSS দ্বারা ব্যবহার করে এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। ডেটাবেস যুক্ত থাকে না, প্রতিটি পেজ আলাদাভাবে তৈরি করা হয়। প্রদর্শিত কন্টেন্ট বা সব ব্যবহারকারীর জন্য একই রকম। হালনাগাদ করতে গেলে ডেভেলপারের হস্তক্ষেপ প্রয়োজন হয়। যেমন ব্যবসায়িক পরিচিতি পাতা, যেমন ব্যক্তিগত পোর্টফোলিও, তথ্যবহুল ওয়েবসাইট। যেমন মনে করো তোমার ফেসবুক প্রোফাইলটা, তুমি কি মনে ধরো যখন তুমি ফেসবুক প্রোফাইলে অ্যাবাউট সংযুক্ত করছো স্কুল কলেজ, তো তুমি কি করছো? স্কুল কি বারবার চেঞ্জ করছো?
না স্কুলের নাম একবারই যুক্ত করছো? হ্যাঁ, তুমি প্রথমবার যুক্ত করছো, তুমি অমুক স্কুলে পড়ো, তাহলে সেই স্কুলের নামটা কিন্তু তুমি একবারই চেঞ্জ করছো। এই জন্য এই ব্যক্তিগত পোর্টফোলিও গুলো কিন্তু মূলত স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যেই পড়ে, মানে এটা তথ্য বারবার চেঞ্জ করা হয় না। আরেকটা হলো ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট হলো সেই ওয়েবসাইট যার কন্টেন্ট ব্যবহারকারী ইনপুট সময় বা প্রেক্ষাপট অনুযায়ী পরিবর্তন হতে পারে এবং এটা সবসময় পরিবর্তনের মধ্যে থাকে। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট এইচটিএমএল ব্যবহার করে থাকবে, এছাড়াও পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, ASP.NET ইত্যাদি ব্যবহার করে তৈরি করা হয়। ডেটাবেস থাকে, যেখানে ডেটাবেস থাকবে সেখানে সবসময় পরিবর্তন করা থাকবে। যেমন ই কমার্স সাইট, ই কমার্স সাইটের প্রতিটা পণ্যের দাম যে কোনো সময় বাড়তে পারে, কমতে পারে, তাহলে সবসময় কিন্তু এটা হালনাগাদ বা আপডেট করা লাগতেছে। সোশ্যাল মিডিয়া, অনলাইন সংবাদ মাধ্যম, এগুলোর প্রতিটা সবসময় কি করা লাগতেছে, নতুন নতুন তথ্য যুক্ত বা বাদ দেওয়া লাগতেছে। এই জন্য এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে আরেকটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। এখান থেকে মনে করো যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা খুব বেশি থাকে। এখান থেকে ওয়েবসাইটের কাঠামো তোমাকে বর্ণনা করতে বলে। দেখো ওয়েবসাইট কাঠামোটা কি, আমরা যে ওয়েবসাইট চালাই, এই ওয়েবসাইটগুলো চালানোর সময় দেখবা যখন আমরা ক্লিক করি তখন বিভিন্ন পেজগুলো ওপেন হয়। তো এই পেজগুলো কিভাবে ওপেন হয়, কোন সিস্টেমে ওপেন হয়, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইট হলো একটি এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি। এখানে অনেকগুলো ওয়েব পেজ থাকবে, এক বা একাধিক, যা নির্দিষ্ট একটি ঠিকানার মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেসযোগ্য। প্রতিটি ওয়েবসাইটে একটি নির্দিষ্ট কাঠামো বা স্ট্রাকচার থাকে যা উপাদানগুলো কিভাবে সংগঠিত এবং পরিচালিত হবে তা নির্ধারণ করে। প্রথম যে পেজটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে হোম পেজ। এটা হচ্ছে হোম পেজ। তারপরে বিভিন্ন আরো কিছু পেজ আছে, সেগুলো হচ্ছে মেইন সেকশন বা এগুলোকে সাব পেজ বলা যায়। আর এগুলোর মধ্যে আবার ক্লিক করলে আবার আমাদেরকে অনেক জায়গায় নিয়ে যায়। তার মানে একটা হোম পেজ থাকবে, তারপরে এখানে নেভিগেশন মেনু থাকবে, যেমন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, এগুলো থাকবে। এগুলো দ্বারা তুমি বিভিন্ন ওয়েব সম্পর্কে জানতে পারবা। কন্টেন্ট পেজ, যেখানে মূল তথ্যবহুল পেজ, যেমন ব্লগ পোস্ট, পণ্য বর্ণনা ইত্যাদি। হেডার, প্রতিটি পেজের উপরের অংশ যেখানে ওয়েবসাইটের নাম, লোগো, মেনু থাকে সেটা হচ্ছে হেডার। ফুটার, একদম নিচের অংশটা হচ্ছে ফুটার। সাইড বার মানে সাইড দুই পাশে বিভিন্ন তথ্য থাকে, সেটা হচ্ছে ডান বা বামে থাকে। বিজ্ঞাপনে লিঙ্ক করা থাকে, তাদের কোনো ঠিকানা দেওয়া থাকে, এগুলো হচ্ছে সাইড বার। তো ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ, মূলত 4 ধরনের ওয়েবসাইট কাঠামো আছে: লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, হায়ারার্কিয়াল কাঠামো, তারপরে ওয়েব বা নেটওয়ার্ক কাঠামো, একটা হচ্ছে কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো। প্রথমে আসি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোটা কি। তাহলে দেখো, এটা প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয়, চতুর্থ, তাহলে একটার পর একটা পেজ সাজানো আছে। তো যদি আমি প্রথম পেজ থেকে চতুর্থ পেজে যেতে চাই, অবশ্যই আগে দ্বিতীয়, তৃতীয় পেজ আমাকে অতিক্রম করতে হবে, তারপরে 4 নাম্বার পেজে যাবে। আবার 4 নাম্বার থেকে যদি 1 নাম্বার পেজে আসতে চাই, 3, 2 পার হয়ে তারপরে 1 নাম্বারে আসতে হবে। এরকম সিরিয়াল বাই যদি কোনো ওয়েবসাইট হয়, তার পেজগুলো হয়, তাহলে সেটাকে বলা হবে কি, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। তাহলে এই কাঠামোতে ওয়েব পেজগুলো সরল রৈখিকভাবে একটি পরের একটি সাজানো থাকে। ব্যবহারকারীকে একটির পর একটি করে পেজ দেখতে হয়, যেমন অনলাইন কোর্স ওয়েবসাইট বা টিউটোরিয়াল ভিত্তিক ওয়েবসাইট। প্রতিটি পেজের পরবর্তী লিঙ্ক থাকে। ব্যবহারকারী নির্ধারিত ক্রম অনুসারে চলেন। সহজ এবং গাইড ভিত্তিক উপস্থাপন। এটা একটা সহজ ওয়েবসাইট এরকম। হায়ারার্কিয়াল, এটাকে বলা হয় ট্রি বা হায়ারার্কিয়াল। সেটাকে দেখো, গাছের শাখা উপশাখার মতো, যেমন এটা ধরো একটা প্রধান শাখা বা এটা হচ্ছে মেইন কাণ্ড। এই কাণ্ড থেকে দুইটা ডাল বের হয়ে গেছে, দুটো ডাল। এই দুটো ডালের আবার আরো ডাল আছে, আবার এই ডালের আবার আরো ডাল আছে, এদেরকে আবার আরো বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ করা যাবে। তাহলে প্রথমটা হলো মেইন কাঠামো, তারপরে এগুলোকে আবার বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ করা যাবে, বিধায় এটাকে বলা হয়েছে ট্রি বা হায়ারার্কিয়াল। ঠিক যেমন তোমরা অধ্যায় 2 এ টপোলজি পড়ছিলে, নেটওয়ার্ক টপোলজি, সেখানে কিন্তু ট্রি টপোলজি ছিল। ঠিক অনেকটা এরকমটাই, ট্রি এর মতো দেখা যাচ্ছে এই জন্য। তো ওয়েবসাইটের সিস্টেমটা যদি এরকম হোম পেজ, তারপরে আরো কিছু সাব পেজ, ওই সাব পেজগুলো আরো সাব পেজ থাকে, এভাবে থাকে, তাকে বলা হবে ট্রি বা হায়ারার্কিয়াল কাঠামো। যেমন এটা ব্যবহার কোথায়, শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, এই ট্রি কাঠামোর ব্যবহার সবচেয়ে বেশি, যেহেতু এটা খুব সুন্দরভাবে সাজানো থাকে সবগুলো পৃষ্ঠাগুলো। ওয়েব বা নেটওয়ার্ক কাঠামো, যখন তোমরা মেশ টপোলজি পড়ছিলা, মেশ টপোলজির সাথে এর খুব মিল আছে। দেখো প্রতিটা পেজ, যেমন পেজ নাম্বার 1 এর সাথে কিন্তু পেজ নাম্বার 5 এর একটা সংযোগ আছে। তার মানে আমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারবো যে কোনো সময়। এই ধরনের ওয়েবসাইটকে বলা হবে স্ট্রাকচার বা গঠনকে বলা হবে কি, ওয়েব বা নেটওয়ার্ক কাঠামো। যেমন উইকিপিডিয়া, ব্লগ, নিউজ পোর্টাল ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। কম্বিনেশনাল বা হাইব্রিড, ঠিক হাইব্রিড টপোলজির মতো, যেখানে একাধিক টপোলজি ব্যবহার করা হয়, ঠিক কম্বিনেশনাল বা হাইব্রিডে একাধিক ওয়েব স্ট্রাকচার বা ওয়েব কাঠামো ব্যবহার করা হয়ে থাকবে। যেমন দেখো, এখানে
এই যে এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কাঠামো, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল বা ওই প্রথমটা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। আর এটা কিন্তু দেখতে ট্রির মতো, মানে প্রথম অংশটা ট্রির মতো আর পরের অংশটা কিন্তু একদম সিকোয়েন্সিয়ালের মতো। এজন্য এটাকে বলা হবে ট্রি বা হায়ারার্কিয়াল, সরি সরি কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো, কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো। এবার আসো এইচটিএমএল। তো প্রথমের যে এই যে ওয়েবসাইট, দেখো খেয়াল করো বিষয়টা, ওয়েব ডিজাইন পরিচিতি এই অংশের থিওরি কিন্তু আমাদের শেষ। এবার আমরা এইচটিএমএল এ প্রবেশ করতেছি, ঠিক আছে? তো আমরা এইচটিএমএল এ প্রবেশ করি। তো আলোচনা করতেছিলাম এইচটিএমএল। দেখো এইচটিএমএল কি বলছে, এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটার পুনরূপটা তোমাকে জানতে হবে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এইচটিএমএল এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্কআপ ট্যাগ সমূহ, তার মানে এখানে কিছু মার্কআপ নামে কিছু ট্যাগ থাকবে, যে ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েব পেজের বেসিক কাঠামো তৈরি করা হয়। বেসিক কাঠামো মানে কিসের বেসিক কাঠামো? ওই যে বললাম যে এইচটিএমএল মানে কিন্তু কঙ্কাল, মানুষের কঙ্কাল যেরকম, ঠিক এই এইচটিএমএল দ্বারা সেরকম বেসিক কাঠামোটা তৈরি করা হয়। প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা একসারি মার্কআপ ট্যাগ, এই যে এই বিষয়টা খেয়াল করবা, মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। ইন্টারনেট তথা ওয়েবসাইটে ওয়েব পেজ তৈরিতে এইচটিএমএল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল বা ডট এইচটিএম, এটা কিন্তু এমসিকিউ থাকে। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো তুমি একটু বোঝো। সেটা হচ্ছে হাইপার টেক্সট, যেমন এইচটিএমএল এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট। হাইপার টেক্সট বলতে কি বোঝায়? হাইপার টেক্সট বলতে টেক্সট এর মধ্যে টেক্সট, অর্থাৎ যখন একটি টেক্সটের মধ্যে একটি লিঙ্ক থাকে তখন একে হাইপার টেক্সট বলে। আপনি যখনই কোনো লিঙ্কে ক্লিক করেন যা আপনাকে নতুন ওয়েব পেজে নিয়ে আসে, তখন আপনি হাইপার টেক্সটে ক্লিক করেছেন। হাইপার টেক্সট হলো দুই বা ততোধিক ওয়েব পেজ একে অপরের সাথে লিঙ্ক করার একটি উপায়। এটা হচ্ছে হাইপার টেক্সট। তার মানে টেক্সটের ভিতরে টেক্সট, যার মাধ্যমে আমরা ওয়েব পেজে প্রবেশ করতে পারি বা ওয়েব পেজে নিয়ে আসে আমাদেরকে। মার্কআপ জিনিসটা কি? মার্কআপ হচ্ছে সেই চিহ্নগুলোকে বোঝায় যা ওয়েব পেজের কাঠামো নির্ধারণ করে। মার্কআপ এর মাধ্যমে কাঠামোটা নির্ধারিত হয়। আর মার্কআপ জিনিসগুলোকে অনেক সময় ট্যাগ বলা হয়, মানে মার্কআপগুলোকে ট্যাগ বলা হয়, ট্যাগকেই মার্কআপ বলা হয়। এবার সব ভাষা, তো ভাষা তোমরা জানো, ল্যাঙ্গুয়েজ এটা একটা ভাষা। এই ভাষার মাধ্যমে কিন্তু ওই এইচটিএমএলটা লেখা হয়ে থাকে। এইচটিএমএল এর বৈশিষ্ট্য কি? পৃথিবীর যে কোনো প্রান্তের কম্পিউটার এইচটিএমএল সাপোর্ট করে, এবং এইচটিএমএল এর তৈরি করা ওয়েবসাইট পৃথিবীর যে কোনো ওয়েব সাপোর্টেড মোবাইলের মাধ্যমে দেখা যায়। ইন্টারনেটের জন্য অনলাইন ডকুমেন্ট তৈরি করা যায়, টেক্সট, হেডিং, ইমেজ, সারণী, ফর্ম এগুলো থাকে, এগুলো তৈরি করা যায়। এইচটিএমএল হাইপারলিংকের মাধ্যমে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা যায়। ব্যবহৃত ট্যাগগুলো অনেক সহজ এবং সংক্ষিপ্ত। সিএসএস এর মাধ্যমে বিভিন্ন স্টাইল যোগ করে আরও এটাকে আকর্ষণীয় করা যায় এবং মাল্টিমিডিয়া সাপোর্ট করে। সুবিধাসমূহ এগুলো পড়ে নিবা, অসুবিধা পড়ে নিবা। তো আমি তোমাকে দেখাচ্ছি যে একটা ওয়েবসাইটের বিভিন্ন অংশ। তো আমরা আসলে এইচটিএমএল দ্বারা কোন জিনিসটা তৈরি করব, একটা ওয়েবসাইটে কোন কোন জিনিস তৈরি করব, আসলে মূলত এইচটিএমএল দিয়ে পুরো ওয়েবসাইটের পুরো ওয়েব পেজটাই তৈরি করা যায়। কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু এত কিছু তৈরি করার কথা বলা নাই, জাস্ট বেসিক কিছু বিষয় তুলে ধরা আছে। সেটা হলো যে ওই যে উপরে দেখো এই অংশটার নাম হচ্ছে ওয়ান, এটার অংশের নাম হচ্ছে ইউএস হেডার, হেডার বলা হচ্ছে তাই না? তাহলে এই হেডার অংশ আমরা তৈরি করব, হেডার। তারপরে এখানে দেখো মাঝখানে এই যে এই জিনিসগুলো, এটা হচ্ছে বডি বলা হয় এটাকে। 7 নাম্বার হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া। হ্যাঁ, মেইন কন্টেন্ট, এই যে 7 নাম্বার যেটা মেইন কন্টেন্ট এরিয়া। তাহলে আমরা উপরে ওই যে হেডার তৈরি করব, হেডারের মধ্যে আবার দেখো অনেক কিছু এখানে আছে, এগুলো তৈরি করব না, আমরা জাস্ট কি করব, টাইটেল তৈরি করব। টাইটেলের এখান থেকে এই পর্যন্ত কিন্তু এটাকে হেডার অংশ বলা হয়। দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে হেডার অংশ, এখানে দাগ দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই পুরো অংশ আমরা তৈরি করব না, আমরা জাস্ট ওই যে উপরে যে টাইটেলটা আছে, এই যে এখানে লাল দাগ দেওয়া, এই অংশটা তৈরি করব। আর এই যে বডি অংশ তৈরি করব, প্লাস বডির মধ্যে কি অনেক কিছু যেগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমরা তৈরি করব। আমাদের ফুটারও তৈরি করতে বলা হয় নাই, এটাও তৈরি করতে হবে না। সুতরাং যেহেতু সিলেবাসে যেটা আছে সেটাই করব, এক্সট্রা কিছু করার দরকার নাই, করে হয়তো সময় নষ্ট করার দরকার নাই, জাস্ট তুমি এগুলি করবা। তাহলে এখানে জাস্ট তোমার কি দরকার, ওয়েবসাইটের বিভিন্ন অংশ হচ্ছে ব্রাউজার, উইন্ডো টাইটেল, ওয়েব অ্যাড্রেস, এই জিনিসগুলো একটু জানা থাকা ভালো। কিন্তু আমরা তৈরি করব জাস্ট খালি ওই হেডার এবং মেইন কন্টেন্ট, এটি তৈরি করব। আচ্ছা, এখন দেখো এইচটিএমএল এর ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা তোমাকে জানতেই হবে। এইচটিএমএল এর ট্যাগ যেহেতু বলা হলো যে এইচটিএমএল একটা ভাষা, যেই ভাষাটা কিছু ট্যাগের সমন্বয়ে তৈরি, তাহলে ট্যাগগুলো কেমন সেটা তোমাকে জানতে হবে, বা ট্যাগগুলো লেখার গঠনটা কীরকম, কীভাবে লিখতে হয়, স্ট্রাকচারটা কেমন, এটা জানতে হবে। আচ্ছা, এইচটিএমএল ব্যবহার করে ওয়েব ডিজাইন করা হয়।
HTML এর দুটি অংশ, হেড এবং বডি। হেড এবং বডি এটা হচ্ছে দুইটি অংশ HTML এর। হেড অংশ হচ্ছে এই অংশে ওয়েব পেজের টাইটেল থাকবে। দেখো কী কী থাকবে, এই অংশে ওয়েব পেজের টাইটেল থাকবে, স্টাইল, স্ক্রিপ্ট ও ওয়েব পেজের সম্পর্কে ধারণা দেওয়া থাকবে। এটি ডকুমেন্টের মূল অংশ যাতে তথ্য প্রদর্শন করা হয়। বডি অংশে কী থাকবে, বডি অংশে যাবতীয় দৃশ্যমান তথ্য যেমন লেখা, ছবি, টেবিল, অডিও, ভিডিও ইত্যাদি এগুলো থাকবে। এটি ডকুমেন্টের মূল অংশ যাতে তথ্য প্রদর্শন করা হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে কিছু ট্যাগ ও অ্যাট্রিবিউটের সমন্বয়ে HTML ফাইল তৈরি। ট্যাগ কি তোমরা জানো, যে মার্কআপ যে ল্যাঙ্গুয়েজটা সেটি হচ্ছে ট্যাগ। আর অ্যাট্রিবিউট এগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে অ্যাট্রিবিউট জিনিসটা কি। ট্যাগ যে কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়। ট্যাগ নির্দিষ্ট কোনো নির্দেশকে সাংকেতিক চিহ্ন হিসেবে বসে। এই চিহ্নগুলোকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বসে। ট্যাগের বানান সঠিকভাবে লিখতে হয়। যেমন বোল্ড নামক একটি ট্যাগ HTML টেক্সটকে বোল্ড করা হয়। বোল্ডের ট্যাগ হলো এই যে বি, দেখো লেস দেন, বি গ্রেটার দেন, এই অংশটুকু বলা হবে ট্যাগ। লেস দেন, বি গ্রেটার দেন। লেস দেন শুরু, বি এবং মাঝখানে এটা হচ্ছে একটা টেক্সট লেখা, যেমন বি বোল্ডের বি সেটা হচ্ছে বি, আর গ্রেটার দেন হচ্ছে এটা শেষ, মানে এই ট্যাগের শেষ, এই ট্যাগের সমাপ্তি। ট্যাগ একবার শুরু করলে শেষ করতে হবে কি চিহ্ন দ্বারা, এই যে জাস্ট লেস দেন তারপরে স্ল্যাশ গ্রেটার দেন। তাহলে এইটা হচ্ছে শুরু ট্যাগ আর শেষ ট্যাগ এভাবে। তো যদি আমরা পুরোটা একখানে করি তাহলে হয় যে একটা লেখাকে যদি আমরা বোল্ড করতে চাই তাহলে প্রথমে এই যে লেস দেন, বি গ্রেটার দেন দিতে হবে, এবং মাঝখানে যে লেখাটা লিখতে চাই সেটা লিখতে হবে, এবং শেষে এই ট্যাগটা শেষ করতে হবে, তাহলে ওই লেখাটা বোল্ড হবে। এই হলো HTML এর ট্যাগ পরিচিতি। এরপর দেখো ট্যাগ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা আছে এখানে। ট্যাগ কোনটা কি, কোথায় কি, সেটা আলোচনা করা আছে। এটা হচ্ছে লেস দেন ব্র্যাকেটের এই যে এই জিনিসটা দেখো, এটা এই জিনিসটা দিয়ে শুরু হয় আর এই জিনিসটা দিয়ে লেখাটা শেষ করতে হয়। এর মধ্যে কিওয়ার্ডকে ট্যাগ বলে। এই যে এর ভিতরে একটা লেখা থাকবে, এর ভিতরে আরেকটা লেখা থাকবে, এই দুটো লেখাকে বলা হবে কিওয়ার্ড। HTML প্রোগ্রাম লেখার জন্য এরকম দুটি চিহ্ন, এর মধ্যে কিছু শব্দ যেমন HTML হেড, টাইটেল, বডি, এই জিনিসগুলো লিখতে হয়। এই লেখাগুলোকে বলা হবে কিওয়ার্ড বলা হবে। ট্যাগের মূলত তিনটি অংশ থাকে, একটা হলো শুরু ট্যাগ, মাঝখানে তথ্য এবং বা ধারণকৃত অংশ, এবং এবং শেষে হচ্ছে শেষ ট্যাগ। তো দেখো লেস দেন H1 এটা হলো কিওয়ার্ড, গ্রেটার দেন। তারপরে এই H1 দিয়ে আবার এই ট্যাগটা শেষ করতে হবে। যে ট্যাগ দিয়ে শুরু হবে ওই ট্যাগ দিয়ে আবার শেষ হবে, জাস্ট একটা স্ল্যাশ থাকবে। আর মাঝখানে এই যে দুই ট্যাগের মাঝখানে দেখো শুরু ট্যাগ আর শেষ ট্যাগের মাঝখানে এই অংশকে বলা হবে ধারণকৃত অংশ। এখানে H1 হলো শুরু ট্যাগ, MPSC হলো তথ্য বা ধারণকৃত অংশ, এবং H1 হলো শেষ ট্যাগ, যেহেতু এখানে একটা স্ল্যাশ আছে এটা হচ্ছে শেষ ট্যাগ। এখানে ট্যাগের আরও বিভিন্ন বর্ণনা করে দেওয়া আছে, কোনটা কি ট্যাগের কীভাবে কী লিখতে হবে সেটা বর্ণনা করে দেওয়া আছে, এটা একটু তোমরা পরেই বুঝবা। ট্যাগের গঠন H1, MPSC, H1, এখানে আবার আরেকটু বিস্তারিত বলে দেওয়া আছে, তোমরা একটু পড়লেই বুঝতে পারবা। তো আমি এটা একটু বোঝাই দিই তোমাদের। দেখো লেস দেন পি, এখানে বলা আছে ক্লাস, তাহলে এই যে লেস দেন পি, এই পিটাকে বলা হবে স্টার ট্যাগ, শুরু ট্যাগ। ক্লাসটাকে বলা হবে অ্যাট্রিবিউট। তারপর এই মাঝখানের এই লেখাটাকে বলা হবে ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু। তারপরে এই যে দিস ইজ দ্য প্যারাগ্রাফ, এটাকে বলা হবে মেইন কন্টেন্ট, আর এই অংশটাকে বলা হবে শেষ ট্যাগ। এই হচ্ছে একটা ট্যাগের গঠন এবং লেখার সিস্টেম। যদি এখনও না বোঝো তাহলে আস্তে আস্তে আর বুঝতে পারবা, সমস্যা নাই। দেখো তারপরে HTML এ দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি ট্যাগ। তাহলে HTML দুই ধরনের ট্যাগ আছে, একটা কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। তো কন্টেইনার ট্যাগ কি, যে ট্যাগে ডকুমেন্ট বা নির্দেশনা শুরু ও শেষ ট্যাগ চিহ্ন ব্যবহার করে লেখা হয়, মানে যে ট্যাগে শুরু আছে এবং শেষ আছে। তো এই হচ্ছে HTML এর ট্যাগ। তাহলে যে ট্যাগের শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ চিহ্ন ব্যবহার করা হয় তাকে কন্টেইনার ট্যাগ বলে। মানে যে ট্যাগের শুরু আছে শেষও আছে তাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। তার মানে যে HTML শুরু করলাম এবং HTML শেষ করলাম, মাঝখানে কিছু লেখা থাকবে, এইটাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। তাহলে শুরু আর শেষ তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগে ডকুমেন্ট নির্দেশনা শুধুমাত্র একবার ব্যবহার করা হয় তাকে এমটি ট্যাগ বলে। তার মানে যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই তাকে বলা হয় এমটি ট্যাগ। দেখো এই যে বিআর নামে যে ট্যাগটা আছে, এই ট্যাগের কিন্তু কোনো শুরু আছে শেষ নাই। HR শুরু আছে শেষ নাই, IMG শুরু আছে শেষ নাই, এরা হচ্ছে এমটি ট্যাগ। এরপর আসো সিনট্যাক্স। সিনট্যাক্স জিনিসটা কি, সিনট্যাক্স মানে হচ্ছে ব্যাকরণ বা নিয়ম। তাহলে সিনট্যাক্স মানে নিয়ম। এখন সিনট্যাক্স তাহলে কি হবে, যে কোনো প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ডগুলো লেখার কিছু নিয়ম নীতি আছে যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়। এসব নিয়ম নীতিকে সিনট্যাক্স বলে। যেমন ট্যাগ শুরু, মাঝখানে কন্টেন্ট এবং ট্যাগ শেষ, এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স।
এরপর দেখো এইচটিএমএল পেজ, এখানে একটা তোমাদের দেখো এইভাবে দেওয়া আছে, সেটা কিভাবে কাজ করতেছে দেখো। এই যে ডক টাইপ এইচটিএমএল, দেখো এর লেখার নিয়মটা এরকম, একটু পরে তোমাদের আমি এইচটিএমএল করে দেখাবো কিভাবে লিখতে হয়, কিভাবে কোড রান করে সেটা আমি তোমাদের দেখাবো। তো দেখো এখানে যে লেস দেন আশ্চর্যবোধক ডক টাইপ এইচটিএমএল, তো এইটাকে বলা হচ্ছে শুরু ট্যাগ, মানে শুরু, টেলস ভার্সন অফ এইচটিএমএল। আচ্ছা, এরপরে মানে এটা কি করে, এইচটিএমএল এর ভার্সন নির্দেশ করে। এরপর এইচটিএমএল, এই যে এইচটিএমএল শুরু, এইচটিএমএল এর রুট এলিমেন্ট, এটা শুরু থেকে শুরু করে। তারপরে হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে থাকে টাইটেল, তারপরে আবার এই যে হেড শুরু হেড শেষ, এর মধ্যে টাইটেল থাকে। লেখার নিয়ম এটা, আমি একটু পরে তোমাদের এই নিয়মটা দেখাবো। তারপর বডি শুরু, এই যে বডি শেষ, তারপরে এইচটিএমএল শেষ। এইভাবে কিন্তু মূলত লেখার নিয়মটা এটা। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হলো এইচটিএমএল এ যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট ট্যাগের নির্দেশকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে। মানে একটা জিনিস ধরো যে তোমার মোটা বোল্ড করতে হবে, ধরো যে ফন্টের কাজ কি? ফন্টকে ধরো যে তুমি ফন্ট ট্যাগ ব্যবহার করলা, কিন্তু ওই ফন্টকে আরও অনেক কাজ করা লাগতে পারে। কীরকম? যেমন ফন্টের কালার চেঞ্জ করবা, ফন্টের সাইজ চেঞ্জ করবা, ফন্টের ফেস চেঞ্জ করবা। এটা করতে গেলে কি লাগে? আর বিভিন্ন কাজ করতে হয়। তাহলে শুধুমাত্র ফন্ট ট্যাগ দিয়েই কাজটা হবে না, অতিরিক্ত অনেক কিছু দেওয়া লাগবে। এই অতিরিক্ত যেখানে দেওয়া লাগবে এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এগুলো আস্তে আস্তে বুঝবা, চিন্তা কোনো কারণ নাই। এরপরে আসো নেস্টেড এলিমেন্ট জিনিসটা কি? নেস্টেড এলিমেন্ট মানে এলিমেন্ট কি? আচ্ছা, এলিমেন্ট জিনিসটা কি? এইচটিএমএল এ যে কোনো শুরু ও শেষ ট্যাগের মাঝের অংশকে বলা হয় এলিমেন্ট। একটি এলিমেন্টের তিনটি অংশ থাকে। প্যারাগ্রাফ যদি বলি আমরা, প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে শুরু ট্যাগ, মাঝখানে তথ্যটা, আর প্যারাগ্রাফটা শেষ ট্যাগ, শেষ হবে। আবার কিছু কিছু ট্যাগের কোনো এলিমেন্ট থাকে না, যেমন বিআর শুরু, বিআর এভাবে শেষ, আইএমজি এর কোনো এলিমেন্ট থাকে না। আচ্ছা, নেস্টেড এলিমেন্ট কি? একটি এলিমেন্টের ভেতরে আরেকটি এলিমেন্ট থাকলে তাকে নেস্টেড এলিমেন্ট বলে। যেমন হেড, এইচটিএমএল হেড টাইটেল, এই যে দেখো হেডের মধ্যে টাইটেল, তাহলে এটাকে বলা হবে নেস্টেড। বডি, তারপর আবার বি, তাহলে এটাকে বলা হবে নেস্টেড। এইচটিএমএল লেআউট তোমরা একটু দেখে নিবা, লেআউটটা দেখলে তোমরা বুঝবা যে হেডার, অ্যাসাইড, আর্টিকেল, ফুটার, তোমরা এটা বুঝতে পারবা। এবার আসো মেইন এইচটিএমএল এর ট্যাগগুলো কীরকম। এইগুলো হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ, শুরু এবং শেষ ট্যাগ, এর মাঝখানে কিন্তু বিভিন্ন তথ্য লিখে সেই কাজটা করানো হবে। তো এই ট্যাগগুলো মূলত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, কোনো লেখাকে ছোট বড় ইত্যাদি করার জন্য ব্যবহার করা হয়। তো আমি এখন সরাসরি তোমাদেরকে এইচটিএমএল কোডে নিয়ে যাব, কীভাবে এইচটিএমএল কোড লিখতে হয়, এবং আমি তোমাদের এই জিনিসগুলো করে দেখাবো এখন। চলো আমরা এখন এইচটিএমএল কোডে চলে যাই। দেখো আমি ল্যাপটপে একটা অ্যাপস ইনস্টল করছি, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে হবে। সেই অ্যাপসটা হলো ভিএস কোড, এই ভিএস কোডে কাজটা করা যায়। তো আমি তোমাদেরকে একদম শুরু থেকে দেখাই। প্রথমে লিখতে হবে লেস দেন, এই যে দেখো আশ্চর্যবোধক চিহ্ন, ডক টাইপ এইচটিএমএল। তোমার যেহেতু খাতায় লিখবা, সুতরাং এই লেখাগুলো খাতায় প্র্যাকটিস করতে হবে। আমি পিসিতে লিখতেছি, পিসিতে প্র্যাকটিস করলে হবে। তুমি প্রথমে খাতায় লিখবা, তারপর পিসিতে লিখবা, অথবা পিসিতে লিখবা তারপর খাতায় লিখবা, তোমার ইচ্ছা। অথবা ফোনেও কিন্তু কাজটা করা যায়। এইচটিএমএল এডিটর নামে একটা অ্যাপস আছে, তোমরা ওটা ইনস্টল করলে ফোনেও তোমরা এইচটিএমএল কোড রান করতে পারবে এবং চেক করতে পারবে তোমার এইচটিএমএল কোডটা ঠিক হলো কিনা। তাহলে ডক টাইপ এইচটিএমএল, তারপরে লিখতে হবে লেস দেন এইচটিএমএল, এটা লিখতে হবে। তো এখানে কিন্তু অটোমেটিক চলে আসে শুরু ট্যাগ লিখলে শেষ ট্যাগটা অটোমেটিক চলে আসে। শুরু করলাম, অটোমেটিক শেষ ট্যাগ চলে আসছে। দেখো কার্সরটা মাঝখানে লাফাচ্ছে, তার মানে ওইখানে কিছু লিখতে বলতেছে। এই যে দেখো, তাহলে আমি কি করলাম, ডক টাইপ এইচটিএমএল লিখলাম, এইচটিএমএল শেষ। তাহলে আমার এই যে এখান থেকে এইটুক, এখান থেকে এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, এখান থেকে এইটুক, এর মাঝখানে যত কিছু যাবতীয় সব লিখতে হবে। এর মাঝখানে কি লিখতে হবে? প্রথমে আমরা কাজ করব হেডের, এই সাইডে হেড। তাহলে হেড শুরু হেড শেষ চলে আসছে। হেডের মধ্যে থাকবে টাইটেল, TITLE, টাইটেল থাকবে, এবং টাইটেল শুরু থাকবে, শেষ থাকবে। ধরো আমি লিখবো SSC ICT, এটা আমার টাইটেল শুরু টাইটেল শেষ থাকলো। তাহলে আমার এই যে হেড শুরু এখানে, হেড শেষ এখানে, তাহলে হেডের কাজ শেষ হলো। এখন আমি নিচে চলে যাব, নিচে গিয়ে কী লিখবো? বডিতে আমার এখন বডির কাজ করব। তাহলে হেডে মাত্র একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে টাইটেল থাকবে। হেডের মধ্যে মাত্র এই টাইটেল কথাটা থাকবে। তাহলে এবার আসো বডিতে। তো বডিতে আমরা বিভিন্ন কাজ করব। কি কি কাজ করব এইটার জন্য তোমাদেরকে দেখো এইখানে আমি নিয়ে যাইতেছি। দেখো এই যে বিভিন্ন ট্যাগগুলো যা আছে, এই ট্যাগগুলোর কাজগুলো তোমাকে করতে হবে। আচ্ছা, তাহলে একটু ওয়েট করো, আমি দেখতেছি। আচ্ছা, তাহলে আচ্ছা, এটা অবস্থা এখানে থাকবে। তারপরে এই যে আমরা এখানে HTML কোড প্র্যাকটিস করব। ওকে, ফাইন। প্র্যাকটিস করে আবার আমরা দেখব যে কীভাবে কাজ করে। আচ্ছা, তাহলে বডিতে আমরা কি আনবো, কি আনবো? দেখো বডিতে আমরা এখানে মোটামুটি প্রথমেই শুরু করব বিভিন্ন এই ট্যাগগুলোর কাজ আমরা শুরু করব। সবগুলো ট্যাগ আমরা ব্যবহার করব।
অল ট্যাগ প্র্যাকটিস, সবগুলো ট্যাগ আমরা প্র্যাকটিস করব। তো দেখো আমরা প্র্যাকটিস করি। এখানে বডিতে আমরা লিখবো, ধরো যে প্রথমে লিখবো বি, বোল্ড ট্যাগের কাজ করবো, তাহলে বি লিখলাম। তাহলে যে বি, বি যে লেখাটাকে আমরা বোল্ড করতে চাই সেই লেখাটা লিখবো। যেমন ধরো যে মুন্না সিটি কেয়ার, মুন্না সিটি কেয়ার লেখাটা আমরা বোল্ড করতে চাই, তাহলে আমরা এটাকে বোল্ড করব। দেখো এই যে আমরা এখন রেজাল্টটা দেখবো কি হয় অবস্থা। এই দেখো লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, এই যে লেখাটা মুন্না সিটি কেয়ার লেখাটা কিন্তু দেখো বাম দিকে বোল্ড হয়ে গেছে। তারপরে আরেকটা কি করব আমরা, ইটালিকের কাজ করব। ইটালিক, ইটালিক কি, ইটালিকের কাজ করলে কি হবে দেখো, তাহলে লেস দেন, এই যে লেস দেন আই, ইটালিক ট্যাগের না, ট্যাগ হচ্ছে আই ট্যাগ, আই ট্যাগ দিয়ে লিখতে হবে ইটালিক। তাহলে আবার লিখি মুন্না আইসিটি কেয়ার লিখলাম। এটা কি ইটালিক করলে কি হবে দেখো, এই যে ইটালিক করলে এটা লেখাটা বাঁকা হয়ে যাবে। তাহলে এই লেখাটা ছিল বোল্ড মোটা, এই লেখাটা হয়ে গেল বাঁকা, ইটালিক। মানে যার যেটা কাজ সে, যে যে ট্যাগের যেই কাজ সেই ট্যাগটা সেই কাজ করে দিবে। আচ্ছা, এখন এই যে দেখো একটা লাইন, এই যে এখান থেকে শুরু হয়ে এখানে চলে আসছে, এই লাইনটাকে যদি আমরা নিচে নিচে আনতে চাই, তাহলে এই যে প্রথম লাইনের সাথে একটা ট্যাগ ব্যবহার করতে, তাকে বলা হবে বিআর ট্যাগ। বিআর ট্যাগ মানে লাইন ব্রেক করার কাজটা করে দিবে। তাহলে দেখো আমরা এখন রিফ্রেশ করলে এই লাইনটা নিচে চলে আসবে বিআর ট্যাগ দ্বারা। তো এভাবে যদি আমরা সবগুলো ট্যাগ এখান থেকে কপি পেস্ট করে আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এতক্ষণ যেহেতু লেখার এত সময় নাই, অনেক সময় লাগবে লিখতে গেলে এগুলা, তো আমি জাস্ট এটা কপি পেস্ট করে তোমাদের দিয়ে দিচ্ছি, তা যাতে করে তোমরা খালি দেখে এই কাজটা করতে পারো। তো ঠিক আছে, আমি জাস্ট কপি পেস্ট করবো এখান থেকে। তো কোথায়, হ্যাঁ এই যে এই ট্যাগটা আমি কপি পেস্ট করে তোমাদের দিয়ে দেবো। তাহলে ইউ, ইউ এর কাজটা করবো এখানে। হ্যাঁ এই যে কপি করলাম, করে এখানে আমি পেস্ট করে দিয়ে দেবো। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবা কীভাবে কাজটা করছে। এই হলো ট্যাগের কাজ। তো এবার আমরা আউটপুটটা দেখবো। এই যে যতগুলো ট্যাগের কাজ করছি সবগুলো দেখো এইভাবে আমরা লিখে দিলাম। তাহলে এই ট্যাগগুলো সবগুলো হয়েছে। কী কী ট্যাগ দেখো, এটা বিগ ট্যাগ, এটা স্মল ট্যাগ, এটা স্ট্রং ট্যাগ। এই যে এই জিনিসটা একটু বোঝো ভালো করে, H2SO4 এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো দেখো H2 লেখাটা, টু লেখাটাকে নিচে আছে না, এই টু লেখাটা নিচে আছে, এইচ লেখাটা স্বাভাবিক আছে। আবার এখানে দেখো আবার কি আছে দেখো, আবার এখানে SO স্বাভাবিক আছে, 4 কিন্তু লেখাটা নিচে আছে। যে লেখাটা নিচে আছে সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্টেড, সাবস্ক্রিপ্টেড লেখা বলা হয়। যদি তোমরা ওয়ার্ডের কাজ পারো, তোমরা কিন্তু জানো ওয়ার্ডের মধ্যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টেড এই দুটার অপশন আছে। লেখাকে উপরে নেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট, নিচে নেওয়ার জন্য সাবস্ক্রিপ্ট। এইখানেও সেটাই, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। এটাকে সংক্ষিপ্ত করে লিখতে হবে সুপ। তাহলে যেটা শুরু সেটা সাব, আর শেষ। তাহলে H2SO4 লেখার জন্য যেই লেখাটা নিচে সেই লেখাটা শুধু সাবের ভিতরে হবে। তাহলে এই লাইনটা খেয়াল করো তোমরা, এই লাইনটা খেয়াল করো, এই লাইনটা খেয়াল করো। তাহলে এইচ স্বাভাবিক, এই সাব টু লেখাটা সাবের ভিতরে, সাব শুরু সাব শেষের ভিতরে। এসও স্বাভাবিক আছে, এইচ ইউবি এই 4 লেখাটা সাবের ভিতরে, সাবের ভিতরে। তাহলে ঠিক যেই লেখাটা নিচে সেই লেখাটাই কিন্তু সাব ট্যাগের ভিতরে হবে। এরপর দেখো সুপ ট্যাগের কাজটা কি, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ, এই যে ব্র্যাকেট, ব্র্যাকেট এ প্লাস বি হোল স্কয়ার, আবার ব্র্যাকেট হোল স্কয়ার। এই লেখাটা পুরোটা ঠিক আছে, শুধু স্কয়ারটা উপরে। তাহলে এই দেখো ব্র্যাকেট এ প্লাস বি ব্র্যাকেট, তারপরে সুপ টু, তার মানে টুটা উপরে, তারপরে এ ইকুয়ালটা স্বাভাবিক, তারপরে এ এ স্বাভাবিক, টু আবার উপরে, তাহলে এ স্কোয়ার। তাহলে সুপ টু, এই যে সুপ শুরু, সুপ শেষ, সুপ এইভাবে শেষ হয়ে গেল। প্লাস টু বি প্লাস বি আবার স্কোয়ার। এখানে একটু ভুলে গেছে, সেটা এখানে সুপ হবে, এখানে সুপ হবে, সুপ এখানে হবে সুপ, তাহলে জিনিসটা ভালো হবে। তবে এখানে যা দেওয়া আছে এটাও দিলেও সমস্যা নাই। সুপ এখানে যেটা কাজ হয়েছে সেটাও, আমি যেটা দিয়েছি সেটাই কাজ করছে, সমস্যা নেই। তাহলে এখানে সুপ দিলে ভালো হবে। ওকে, সুপ হয়ে গেল। এই হচ্ছে মূলত এই ট্যাগগুলোর কাজ। এরপর দেখো আরও অনেকগুলো ট্যাগের কাজ। তাহলে এগুলো হচ্ছে সবগুলো ট্যাগের কাজ। এই ট্যাগগুলোর কাজগুলো করলে এরকম এরকম আউটপুট কিন্তু প্রদর্শিত হবে। এখন আসো আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে। এই ট্যাগের কাজটা কি দেখো, এই লেখাগুলো ছোট থেকে একদম বড় হয়ে গেছে। তাহলে এই লেখাগুলোকে ছোট থেকে বড় করার জন্য মূলত এই ট্যাগগুলো, এই H1 থেকে H6 এর ট্যাগের কাজ করতে হয়। সবচেয়ে বড় হচ্ছে H1, তাহলে যেটা H1 সেটা সবচেয়ে বড় লেখা আসবে H1, আর সবচেয়ে ছোট হচ্ছে H6। তোমরা একটু এই যে এখানে দেখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ মানে কি, যে একটা প্যারাগ্রাফের যে কোনো একটা লেখা, একটা প্যারাগ্রাফ তুমি তোমার ওয়েব পেজে বা ওয়েবসাইটে ইনপুট করাতে চাও, সেটা প্রদর্শন করাতে চাও, তাহলে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে পি ট্যাগ শুরু দিয়ে, পি ট্যাগ শুরু এবং পি ট্যাগ শেষ হবে এখানে এভাবে। তো প্রথমে তুমি তো অবশ্যই ডক টাইপ, HTML, হেড, টাইটেল এগুলো লিখবা, বডি লিখবা, বডির মধ্যে তুমি ওই প্যারাগ্রাফটা এখানে দিয়ে দিবা, শেষ। এরপর আসো ব্যাকগ্রাউন্ড। দেখো
স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি সেই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড সাদা থাকে। তো তুমি চাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, তাহলে কি করবা, এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু ব্যবহার করবা। কিভাবে? এই দেখো, বডিতে তুমি একটা লিখবা বডি বিজি কালার, বডি বিজি কালার ইকুয়ালস টু রেড। তাহলেই তোমার এই ব্যাকগ্রাউন্ডটা কালার লাল চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে ডক টাইপ HTML হেড টাইটেল হেড বডি বিজি কালার, এই যে বডি বিজি কালার এই লেখাটার কারণেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাল হয়ে গেছে, তোমরা খেয়াল করো সেটা লাল হয়ে গেছে এই কারণে। আর এই যে লেখাটা, এই যে লেখাটা ঠিকই আছে ব্ল্যাক। এরপর হচ্ছে প্যারাগ্রাফ এর অ্যালাইন। প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফটা কোথায় থাকবে, ডানে বামে নাকি মাঝখানে থাকবে, এটা বোঝার জন্য এখানে দেখো আমি লেখা লিখছি, সেটা হচ্ছে দেখো এই যে পি অ্যালাইন লেফট ওয়েলকাম টু মোনাসিটিকা। তাহলে এই যে দেখো পি অ্যালাইন লেফট, এই যে বাম দিকে থাকবে এটা সেটা। তারপরে পি অ্যালাইন সেন্টার, পি অ্যালাইন সেন্টার এটা থাকবে মাঝখানে। পি অ্যালাইন রাইট এটা ডানে থাকবে। তার মানে লেখার নিয়মটা কি, পি হচ্ছে ট্যাগ, অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট, ইকুয়াল দিয়ে তারপর এখানে ইনভার্ট কমা দিয়ে তারপর মাঝখানে অ্যাট্রিবিউট ভ্যালুটা লিখতে হবে, এভাবে লেখার নিয়ম। তাহলে পি ট্যাগ অ্যালাইন ইকুয়াল এখানে অ্যাট্রিবিউট ভ্যালু লিখতে হবে দুইটা ইনভার্টেড কমার ভিতরে, এসে লেখার নিয়ম। এরপর আসো ফন্ট। ওয়েবসাইটের ফন্ট বিভিন্নভাবে চেঞ্জ করা যায়। ওয়েবসাইটকে সুন্দর করার জন্য এর ফন্টটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ফন্ট, বিভিন্ন ইমেজ, এগুলো গুরুত্বপূর্ণ জিনিস। ফন্ট দিয়ে বিভিন্ন চেঞ্জ, মানে ফন্টের কালারগুলো চেঞ্জ করা যাবে, ফন্টের সাইজ চেঞ্জ করা যাবে, ফন্টের ফেস চেঞ্জ করা যাবে। তাহলে দেখো ফন্টের কী কী চেঞ্জ করা যাবে, ফন্টের সাইজ, কালার এবং ফন্টের ফেস চেঞ্জ করা যাবে। তাহলে আমরা এখানে ফন্টের সাইজ দিলাম 20 কালার দিলাম রেড, আর ফেস দিলাম এরিয়াল ব্ল্যাক। তাহলে এইভাবে কিন্তু ফন্টটা কাজ করবে। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন প্লাস ফন্ট পরিবর্তন দুটাই, তাহলে দুটি একসাথে করা যাবে। বডি বিজি কালার তাহলে ইয়েলো হয়ে যাবে, ইয়েলো দিলাম তাহলে হলুদ হয়ে যাবে। আর ফন্ট সাইজ যেটা সেটা দিলাম, তাহলে এই ফন্ট সাইজটা, ফন্ট ফেস সাইজ ফেস কালার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কালার কোড দেখো, বিভিন্ন কালার কোড এখান থেকে MCQ থাকে অনেক সময়, যে লাল এখান থেকে এরকম থাকে যে এই লাল রেডের হেক্সা কালার কোড কোনটা, হেক্সাটা বেশি থাকে। হেক্সাটা তোমরা একটু মুখস্থ করে নিবা, #FF 4টা 0, এটা হচ্ছে হেক্সা কালার কোড। HTML ফন্টের বাংলা ফন্টের ব্যবহার। HTML বাংলা ফন্টের ব্যবহার করতে গেলে তোমাকে এখানে একটা অতিরিক্ত কথা লিখতে, সেটা হলো ডক টাইপ HTML ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ, BN মানে বাংলা, এই কথাটা তোমাকে অতিরিক্ত লিখতে হবে। আর একটা লিখতে হবে মেটা সার্চেট, এই কথাটা তোমাকে এখানে লিখে দিতে হবে, মেটা সার্চেট UTF-8 মানে UTF-8 এটা হচ্ছে ইউনিকোড। যেহেতু বাংলা একটা ইউনিকোড, তোমরা তো অধ্যায় 3-এর প্রথম অংশে ইউনিকোড কোড পড়ে আসছো, ইউনিকোড UTF-8 UTF-7 UTF-8 এটা পড়ে আসছো তোমরা। তো এইটা হচ্ছে UTF-8 মেটা সার্চেট কথাটা লিখতে হবে, লিখে UTF দিয়ে কাজটা করতে হবে, বাকি সব ঠিক আছে। অথবা এগুলো না লিখে এমনিতে কাজ করলে কিন্তু অটোমেটিক কোড রান করবে। এবার আসলে HTML লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ম্যাক্সিমাম সালের প্রশ্ন অবশ্যই থাকে, একটা না একটা থাকেই লিস্টের কাজ। তো দেখো লিস্ট কি, আমরা তো বিভিন্ন লিস্ট করি, বাজারের লিস্ট, বইয়ের লিস্ট, বিভিন্ন লিস্ট, তালিকা করি, মোট কথা তালিকা তৈরি করি। এই তালিকাটা HTML এ তোমার ওই পেজে থাকতে পারে, এই জন্য এটাকে বলা হচ্ছে লিস্ট। তো লিস্টটা কীভাবে করে দেখো, লিস্ট মূলত 4 ধরনের: ক্রমযুক্ত, ক্রমবিহীন, ক্রমযুক্ত, বর্ণনাযুক্ত এবং নেস্টেড। ক্রমবিহীন থেকে শুরু করি। ক্রমবিহীন মানে এখানে কোনো সংখ্যা থাকবে না। তাহলে ক্রমবিহীন লিস্ট লেখার নিয়মটা কি, ডক টাইপ HTML হেড গেল বডি, এখান থেকে শুরু, এখান থেকে লেখা শুরু। তো দেখো ক্রমবিহীন মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাহলে কি UL, আনঅর্ডার্ড লিস্টের সংক্ষিপ্ত হচ্ছে ইউ, আনঅর্ডার ইউ আর লিস্টের এল। তাহলে UL এই যে লিখতে হবে UL টাইপ। এখন লিস্ট কত ধরনের হয়, এই যে দেখো এই যে ফোটা ফোটা যেগুলো আছে এটাকে বলা হয় ডিস্ক। তারপর দেখো এখানে দেখো এই যে গোল বৃত্তাকার আছে এটা হচ্ছে সার্কেল। তারপর এখানে চতুর্ভুজাকার এটা হচ্ছে বর্গ। আর এখানে দেখো কিছুই নাই, ফাঁকা থাকছে, এটা হচ্ছে নান। তাহলে দেখো এইভাবে কি লিখতে হবে, যদি তোমাকে এরকম আউটপুট দেওয়া থাকে এবং বলে ইনপুট বের করো, তাহলে তোমাকে লিখতে হবে UL টাইপ ডিস্ক, যেহেতু এটা ডিস্কের মতো কালো ফোটা ফোটা এসে ডিস্ক, UL টাইপ ডিস্ক। তারপরে UL টাইপ ডিস্ক লেখলা, তাহলে ডিস্ক হইলো। এখন মাঝখানে যে কথাগুলো আছে এগুলো হচ্ছে LI মানে লিস্ট, তালিকাভুক্ত জিনিস। তাহলে এই যে LI মুন্নাসিটিকার, LI ICT, LI ইংলিশ, LI বাংলা ইত্যাদি এগুলো লিখতে হবে। তারপরে UL শেষ, বডি শেষ, HTML শেষ। সার্কেল লিস্ট কীভাবে করে, UL টাইপ সার্কেল, LI মুন্নাসিটিকার, LI ICT, LI ইংলিশ, LI বাংলা, তারপর UL শেষ, বডি শেষ, HTML শেষ। তাহলে আউটপুট আসবে এরকম। স্কোয়ার লিস্ট কীভাবে করে, এই যে UL টাইপ স্কোয়ার, এইভাবে লিখে তুমি এটা শেষ করবা। নান কীভাবে করে, এই যে নান, আশা করি বুঝেছো। এবার যদি ক্রমিক যুক্ত লিস্টে আসি, তাহলে ক্রমিক যুক্ত মানে সংখ্যা থাকবে, HTML হেড বডি এবং সব ঠিক আছে। এবার আসবে OL টাইপ, তার মানে অর্ডার্ড লিস্ট, তাহলে অর্ডারের O আর লিস্টের L।
OL টাইপ 1, এই যে 1 দিয়ে শুরু হবে, যেহেতু তুমি এই আউটপুটটা কি আছে এখানে সংখ্যা কিন্তু আছে সংখ্যা, তাহলে এই যে 1 দিয়ে শুরু হয়েছে বিধায় এখানে OL টাইপ 1 লিখতে হবে। ঠিক আছে, OL টাইপ 1। আচ্ছা, এরপর আমরা যদি রোমান সংখ্যায় যাই, রোমান আপার কেস মানে রোমানের বড় সংখ্যা, তাহলে যে রোমান বড় সংখ্যায় যে I 1 2 3 এগুলো থাকবে, তাহলে OL টাইপ এই যে বড় হাতের I থাকবে। তারপরে দেখো রোমান লোয়ার কেস, যদি রোমান ছোট হাতের অক্ষর হয় তাহলে তারপরে লিখতে হবে OL টাইপ 1, রোমানের 1 এটা লিখতে হবে। তারপরে অ্যালফাবেট যদি বর্ণমালা থাকে তাহলে OL টাইপ 1, OL টাইপ এ দিয়ে যদি থাকে ABCD থাকলে OL টাইপ এ। তারপর যদি অ্যালফাবেট ছোট হাতের অ্যালফাবেট থাকে, ছোট হাতের ABCD, তাহলে এই যে OL টাইপ এ এটা দিয়ে শুরু করতে হবে, তারপর LI এটা লিখতে হবে। স্টার্ট অ্যাট্রিবিউট এটা কেন দরকার? যদি আমরা সংখ্যা দিয়ে শুরু করি কিন্তু সংখ্যাটা শুরু হয়েছে 5 থেকে, তাহলে লিখতে হবে OL টাইপ 1 স্টার্ট 5। এই স্টার্ট হচ্ছে অ্যাট্রিবিউট, তাহলে OL টাইপ 1 স্টার্ট 5 এভাবে লিখলে বাকিগুলোর সব লিস্টগুলো কিন্তু এটা সব একই আগের মতোই, এগুলো কিন্তু 5 থেকে শুরু হবে, 5 6 7 8 এভাবে আসবে। তারপরে রোমান যদি শুরু হয় তাহলে রোমান টাইপ হবে I আর স্টার্ট হবে 5, মানে 5 নাম্বার সংখ্যা, তাহলে যে 5 থেকে শুরু হবে, ভি দিয়ে শুরু হবে। তারপর যদি রোমান লোয়ার কেস হয় তাহলে ওয়েল টাইপ ছোট হাতের I স্টার্ট 5, এখানেও 5 থেকে শুরু হবে। এই হচ্ছে মূলত এটার অবস্থা। তারপরে বর্ণমালা, তাহলে ওয়েল টাইপ এ স্টার্ট 5, তাহলে ফার্স্ট 5 মানে দেখো ই থেকে শুরু হয়েছে, তাহলে ABCDE 5 নাম্বার বর্ণটা হচ্ছে ই, তাহলে এখানে ই থেকে শুরু হবে। লোয়ার কেস এখানে একই অবস্থা, এখানে যদি আমি বলি 5 তাহলে এখানেও ছোট হাতের ই থেকে শুরু হবে। এবার আসো বর্ণনাযুক্ত লিস্ট, ডেসক্রিপশন লিস্ট হলো ডিএল ডেসক্রিপশন লিস্ট ডিএল। তাহলে দেখো ডেসক্রিপশন লিস্ট দেখতে কেমন, এছাড়া আউটপুটটা কেমন দেখো, এখানে আইসিটি, তারপরে এখানে মুন্না আইসিটি কেয়ার, আইসিটির ভিতরে মুন্না আইসিটি কেয়ার, ইবিআই এর ভিতরে ইংলিশ বাংলা আইসিটি। তার মানে দেখো একটা জিনিসের ভিতরে আরেকটা, তার মানে অনেকটা নেস্টেডের মতো, কিন্তু নেস্টেডের মতো এখানে কোনো সংখ্যা দেওয়া থাকবে না, কোনো বর্ণমালা দেওয়া থাকবে না, এরকম থাকবে। এটা হলো নেস্টেড লিস্ট। দেখো নেস্টেড লিস্ট কীভাবে করতে হবে। নেস্টেড লিস্ট মানে কি? নেস্টেড লিস্ট মানে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট থাকবে, এটাকে বলে নেস্টেড লিস্ট। ঠিক যেমন এখানে ডেসক্রিপশন লিস্টটা কীভাবে ছিল, ডেসক্রিপশন লিস্টটা ছিল যে একটার ভিতরে একটা লিস্ট ছিল ঠিকই, কিন্তু এর ভিতরে কোনো নম্বর বা বুলেট ছিল না। সংজ্ঞাটা দেখো কি বলছে তাহলে, বুলেট বা নম্বর প্রদর্শিত হয় না এরকম লিস্টকে বর্ণনাযুক্ত লিস্ট বলে। আর এই বুলেট বা নম্বর যুক্ত হইলেই সেটা হয়ে যাবে নেস্টেড লিস্ট। তাহলে বর্ণনাযুক্ত লিস্টটা কীভাবে করতে হবে, ডিএল শুরু ডিএল শেষ হবে, ডিএল শুরু ডিএল শেষ হবে, এটা হবে বর্ণনাযুক্ত লিস্ট। আচ্ছা, এখন এখানে ডিএল আর ডিএল তাহলে হলো ডেসক্রিপশন লিস্ট, এর ভিতরে যেমন আইসিটি এটা হলো ডিটি মানে ডেফিনিশন টার্ম, আর ডিডি মানে হচ্ছে ডেফিনিশন ডাটা। তাহলে এই আইসিটি হলো ডেফিনিশন টার্ম, আর মুন্না আইসিটি কেয়ার এটা হচ্ছে ডেফিনিশন ডাটা। তাহলে ডিটি এর মধ্যে থাকবে আইসিটি আর ডিডি এর মধ্যে থাকবে মুন্না আইসিটি কেয়ার। এটা গেল ডেসক্রিপশন লিস্ট। এবার আসলে নেস্টেড লিস্টে কি থাকবে, নেস্টেড লিস্টে থাকবে বুলেট থাকবে। তাহলে ঠিক যেটা দিয়ে বুলেট আছে সেইটাই তোমাকে লিখতে হবে। যেমন এখানে ডিস্ক দিয়ে বুলেট আছে, ডিস্কও আছে, আবার এখানে সার্কেলও আছে, তাহলে ডিস্কও থাকবে সার্কেলও থাকবে। তো এখানে ডিস্কও সার্কেলও দুইটা দিয়েই তোমাকে এই নেস্টেড লিস্টটা করতে হবে। তাহলে খেয়াল করো মুন্না আইসিটি কেয়ার এটা কিসে আছে, ডিস্কে আছে, তাহলে ইউএল টাইপ ডিস্ক। আবার এখানে কি আছে, আইসিটির আবার সার্কেল আছে, তাহলে দেখো আবার লিখতে হবে, তাহলে ইউএল টাইপ ডিস্ক এলআই মুন্না আইসিটি কেয়ার। আবার আইসিটিটা সার্কেলে কি আছে আইসিটি লেখাটা, তাহলে ইউএল টাইপ সার্কেল, তারপর এখানে লিখতে হবে আইসিটি। এভাবে বাকিগুলো কাজটা করে ফেলতে হবে। আচ্ছা, এরকম তোমার নেস্টেড লিস্ট কিন্তু এভাবে আরও কিছু গুরুত্বপূর্ণ লিস্ট আছে, তোমরা এটা করবা, এগুলো দেখে করবা এগুলো। আচ্ছা, আমি শুধু মেইন পয়েন্টটা তোমাদের বললাম। আচ্ছা গেল, এরপরে কি আছে, এরপর আছে HTML ইমেজ ট্যাগ, ইমেজ ব্যবহার করার জন্য imgsrc লিখতে হবে। ইমেজকে যুক্ত করার জন্য লিখতে হবে imgsrc। ইমেজ যুক্ত করার জন্য কি লাগে, imgsrc। তো imgsrc দেওয়ার পরে তারপরে কি দেওয়া লাগবে দেখো, তারপরে এখানে আচ্ছা এখানে দেখো imgsrc। এছাড়াও ইমেজের কিছু ফরম্যাট আছে, যেমন জেপিইজি, পিএনজি, জিআইএফ, আইসিও, পিইএক্স, বিএমপি। এগুলো হচ্ছে, এটা হলো HTML ইমেজ যোগ করার, সেটা হচ্ছে কীরকম, imgsrc, তারপরে ছবিটার নাম লিখতে হবে কোথায়, ইনভার্টেড কমার ভিতরে ছবির নামটা লিখতে হবে, অর্থাৎ যে জেপিটি বা যে জেপিজি কিংবা যে
ইমেজটা আমি যোগ করতে চাচ্ছি সেই ইমেজটা এখানে নাম সহ ডট পিএনজি বা ডট জেপিজি যে ফরম্যাটে আছে ঠিক সেই ফরম্যাটের ছবিটা এখানে রাখতে হবে। এখানে মানে নামটা এখানে পেস্ট করে দিতে হবে, মানে লিখতে হবে নামটা। অর্থাৎ প্রশ্নে যে নামটা দেওয়া থাকবে, প্রশ্নে অনেক সময় প্রশ্নের ইচ্ছা মতো স্যাররা যেভাবে দিবে আর কি, সেই নামটাই এখানে লিখতে হবে। সেটা যেভাবে থাকবে ঠিক সেভাবে, মানে ঠিক যেভাবে জেপিজি থাকলে জেপিজি, জেপিইজি থাকলে জেপিইজি, পিএনজি থাকলে পিএনজি, ঠিক হুবহু লিখতে হবে। তাহলে ডক্টর HTML হেড টাইটেল, হেড বডি, তারপরে এই যে IMG SRC যে ছবিটা আমি যুক্ত করতে চাই সেই ছবিটা। একে আবার বিভিন্ন কাজ করা যাবে। এই ছবিটাকে বিভিন্ন সাইজ, এখানে বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করা যাবে। SRC অল্ট, হোয়াইট, হাইট, বর্ডার, অ্যালাইন, অনেক কিছু এখানে যুক্ত করা কিন্তু যাবে। আচ্ছা, এরপরে আসি হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা কি? হাইপার লিঙ্কটা হচ্ছে যে এক পেজের সাথে আরেক পেজে একটা সংযোগ থাকবে। যেমন আমরা এখানে ক্লিক করলে, যেমন গুগল সার্চ ক্লিক করলে কিন্তু আরেকটা পেজে আমাকে নিয়ে যাবে, অথবা আই অ্যাম ফিলিং লাকি ক্লিক করলে কিন্তু আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। AI মডেল ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে। জিমেইল ইমেজ ক্লিক করলে কিন্তু আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। তাহলে এই যে এই পেজের মধ্যে আর অনেকগুলো পেজের লিঙ্ক দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। কীভাবে কাজ করে? হেড ডক্টর HTML হেড টাইটেল হাইপার লিঙ্ক, হেড বডি, এখানে লিখতে হবে AHref, এই যে AHref, তারপরে লিঙ্কটা কোনটা, যেই পেজের লিঙ্ক সেই পেজের লিঙ্ক, অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক, যে কোনো কিছু, কোনো ওয়েবসাইট বা যে কোনো পেজের লিঙ্ক বলতে চাইলে এখানে লিখতে হবে AHref HTTPS www.google.com। আমি যেহেতু গুগলের ওয়েবসাইটে ঢুকতে চাইছি তাহলে google.com। এরপর একটা জিনিস টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় একটা কি করার জন্য, আবার যদি এমন হয় যে লিঙ্কে ক্লিক করলে সেটি ওয়েব ব্রাউজারের নতুন একটি ট্যাবে খুলবে, তাহলে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে টার্গেট। কোথায় ব্যবহার করতে হবে? সেখানে টার্গেট ব্যবহার করতে হবে, এখানে এই যে AHref এর সাথে টার্গেটটা ব্যবহার করতে হবে। তাহলে AHref google.com টার্গেট ইকুয়াল এই যে সেলফ, এভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার এবার এরকম যদি হয় যে একটা ছবিকে আমি একটা ইমেজকে আমি লিঙ্ক বানাবো, সেক্ষেত্রে কি হবে? যে ইমেজে ক্লিক করলে যেন লিঙ্ক হয়, সেরকম সেই কাজটা করতে হবে। সেটা কিভাবে? ইমেজ অ্যাজ এ লিঙ্ক। তাহলে আমি কি লিখবো? প্রথমে আগে লিঙ্কটা লিখবো, কোন লিঙ্কটা আমি ইমেজ বানাতে চাচ্ছি সেই লিঙ্কটা আগে লিখবো। তারপর ওই লিঙ্কের নিচে আমি লিখবো IMG SRC, তারপর ইমেজের নাম, হোয়াইট, হাইট কতটুকু দিতে চাই সেটা আমি দেবো। কারণ আমি তো একটা ইমেজকে পুরো ওয়েব পেজ জুড়ে থাকবে এরকম চাই না। ওয়েব পেজে হয়তো কোনো একটা কোনায় থাকবে, একটা কানিতে থাকবে, একটা অংশে, বা বামে বা ডানে বা মিডিলে যেখানে থাকুক সেখানে থাকবে। আমি তখন কি করবো? এই IMG SRC দিয়ে এখানে হোয়াইট, হাইট দিয়ে দেবো। এমনকি অ্যালাইনও দিতে পারি, যাতে এটা ডানে বামে যেখানে দরকার আমি সেখানে দিয়ে দেবো। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অর্থাৎ এটা দিয়ে প্রশ্ন থাকেই, এবং এটা দিয়েই মূলত এর মধ্যেই ইমেজ থাকে, এর মধ্যেই লিঙ্ক থাকে, সবকিছু এই টেবিলের মধ্যে থাকে। সেটা হচ্ছে টেবিল বা সারণী তৈরি করা HTML ট্যাগ ব্যবহার করে। যেহেতু ওয়েবসাইটে বিভিন্ন টেবিল যুক্ত করতে হয়, টেবিল ছাড়া কিন্তু ওয়েব পেজের সৌন্দর্য বৃদ্ধি হয় না। টেবিল ছাড়া ওয়েব পেজে অনেক কিছু আমরা অ্যাড করতে পারি না টেবিল ছাড়া। এজন্য টেবিল এভাবে লিখতে হবে। আচ্ছা, টেবিলের বিষয়টা একটু বোঝো। এই যে এইগুলো হচ্ছে রো, এই যে এগুলো হচ্ছে রো, এই যে এটা 1টা 2টা 3টা, এই 3টা হচ্ছে রো। আর এই যে এটা হচ্ছে কলাম, এটা কলাম 1টা 2টা 3টা। তাহলে এখানে 3টা রো 3টা কলাম। মনে রাখবা কলাম মানে খুঁটি, তাহলে এই যে কলাম মানে খুঁটি, এই যে এইগুলো হচ্ছে কলাম, এই যে কলাম, এগুলো কলাম, এগুলো সব কলাম। আর এই যে ডান দিক থেকে বাম দিকে যেটা গেছে, বা বাম থেকে ডানে, এটা হচ্ছে রো, এগুলো হচ্ছে রো। এটা তোমাকে এটা মনে রাখলেই এনাফ, আর কিছু লাগবে না। এখন HTML জিনিসটা আসলে কলাম দিয়ে হয় না, আসলে ওটা হয় রো দিয়ে। তার মানে রোল নেম জিপিএ এইভাবে লিখতে হবে। তাহলে এই রো লিখলে অটোমেটিক কলামটা হয়ে যাবে। যেমন মনে করো তুমি লিখলা রোল নেম জিপিএ, আবার 101 রহিম 5.00, আবার 102 করিম 4.50, তাহলে অটোমেটিক্যালি এই রোলের জায়গায় রোল কলাম, নেমের জায়গায় নেম কলাম, জিপিএর জায়গায় জিপিএ কলামটা কিন্তু হয়ে যাবে। সুতরাং তোমাকে কি করতে হবে? রো দিয়ে লিখতে হবে, কলাম দিয়ে লেখা যাবে না। আচ্ছা, এই টেবিলটাকে কি ব্যবহার করা হয়? টেবিল, টিআর, টিএইচ, টিডি, ক্যাপশন, টিডি কল স্প্যান, টিডি রো স্প্যান, এই মোটামুটি কয়েকটা অ্যাট্রিবিউট মানে ট্যাগ কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, বর্ডার সারা টেবিল, দেখো এই টেবিলের আউটপুটটা কীরকম? এই যে টেবিলের আউটপুটটা হচ্ছে জাস্ট খালি টেবিলের যে লেখাগুলো এটা হচ্ছে বর্ডারলেস টেবিল, বর্ডার সারা টেবিল। তাহলে লেখার নিয়মটা কীরকম? সেটা হচ্ছে ডক্টর HTML, এটা তো লিখবে তুমি একদম টেবিল। আচ্ছা, এখানে লিখবা তুমি এই যে বডি থেকে শুরু করবো, বডি বডি টেবিল। দেখো এখানে টেবিল বর্ডার নাই, যেহেতু টেবিল বর্ডার ছাড়া টেবিল, তাহলে টেবিল বর্ডারটা এখানে থাকবে না, বাকিটা সব ঠিক আছে। তারপর দেখো এখন কি লিখবা, এখানে কি করবা? তাহলে এই যে সাব নেম জিপিএ, তাহলে এই যে একই সাথে সাব নেম জিপিএ, তাহলে এই যে টিআর, দেখো খেয়াল করো বিষয়টা। তাহলে এইটা হলো টিআর, এই যে সাব নেম জিপিএ এটা হলো টিআর, আর এই টিআর এর মধ্যে সাব এটা হলো টিডি। বিষয়টা খেয়াল করো ভালো করে। সাব নেম জিপিএ এটা হলো টিআর টেবিল রো, আর টেবিল রো এর মধ্যে সাব এটা হলো টেবিল ডাটা।
আবার নেম টেবিল ডাটা, জিপিএ, টিডি, এগুলো সব টিডি। তাহলে এই জন্যই কী করতে হবে, যে টেবিল, তারপর টিআর, টিডি, 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 সাব টিডি, নেম টিডি, জিপিএ টিডি, তাহলে এই রো শেষ। আবার দ্বিতীয় রো ইংলিশ আইসিটি অ্যাডমিশন, এগুলো এই এক একটা রো শেষ, তাহলে এই রো শেষ। আবার তৃতীয় রো টিডি, টিডি 5.0, টিডি 4.0, টিডি 5.4.00, এটা হচ্ছে টেবিলের রো। এই হলো অবস্থা। আচ্ছা গেল এটা টেবিল গেল। এখন বর্ডার সহ যদি টেবিল রাখতে চাই আমি, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এই যে এটা হচ্ছে বর্ডার সহ টেবিল, এই যে এটা হচ্ছে বর্ডার সহ টেবিল, এটা হচ্ছে বর্ডার সহ টেবিল, সাব ইংলিশ, এই যে এটা টেবিল। কি করতে হবে তাহলে দেখো, টেবিল বর্ডার 1 এখানে দিতে হবে, টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার 1 এইভাবে দিতে হবে। টিআর, টিডি সাব, টিডি নেম, টিডি জিপিএ, তারপরে টিআর, টিডি ইংলিশ আইসিটি অ্যাডমিশন, তারপরে 4.5.00, 4.500, এইভাবে লিখতে হবে। জাস্ট খালি টেবিল বর্ডার 1 দিলেই কিন্তু এটা টেবিল বর্ডারটা যুক্ত হয়ে যাবে। শিরোনামযুক্ত টেবিল বা ক্যাপশনযুক্ত টেবিল, অর্থাৎ টেবিলের উপরে যদি দেখো, এটার আউটপুটটা দেখো, এই যে টেবিল, এটা হচ্ছে টেবিল, টেবিলের উপরে একটা লেখা আছে এইচএসসি আইসিটি, যদি এরকম থাকে এটাকে বলা হবে ক্যাপশনযুক্ত টেবিল। তাহলে কি করতে হবে, এই টেবিল লেখার জন্য তোমাকে ক্যাপশন যুক্ত করতে হবে। তাহলে কিভাবে দেখো, এই যেখানে টাইটেল কে আছে, এখানে টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার 1, তারপর টেবিল বর্ডারের নিচে ক্যাপশন যুক্ত করতে হবে, ক্যাপশন এইচএসসি আইসিটি, তারপরে টিআর, টিআর, এই যে টিআর থেকে টিআর, বাকি তো সব একই রকম, বাকি সব একই রকম গেল। এবার টেবিলের আনুভূমিক দৈর্ঘ্য নির্ণয়, আনুভূমিক দৈর্ঘ্য, টেবিলের ওয়াইড হাইট বাড়ানো যায়, টেবিল ওয়াইড দিলাম 300, তারপর ক্যাপশন এসএসসি আইসিটি, ওই লেখাটাই আবার আমি এখানে টেবিল বর্ডার দিয়ে দিলাম। তাহলে কি হবে, টেবিলটা একটু এদিকে বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। ওয়াইড মানে প্রস্থ, আর হাইট মানে হচ্ছে উচ্চতা, তাহলে প্রস্থে বাড়বে, যেহেতু হাইট আমি দেই নাই তাহলে হাইটটা বাড়বে না। টেবিলের ব্যবহার, মানে টেবিলটা কোথায় থাকবে, ডানে বামে নাকি মিডলে থাকবে। টেবিলের টিডিগুলো, হ্যাঁ টিডিগুলো কোথায় থাকবে, দেখো এটার আউটপুটটাকে দেখো, আউটপুটটা হচ্ছে এরকম, টেবিলের লেখাগুলো সব দেখো সাব মাঝখানে আছে, টেবিলের একদম সেন্টারে আছে। তাহলে এই যে টেবিলের লেখাগুলো যে সেন্টারে থাকবে, এই সেন্টারে তুমি কিভাবে আনবা, তোমাকে এইভাবে আনতে হবে, যে টেবিল বর্ডার 1 হোয়াইট 500 দিলাম, ঠিক আছে। টিআর, টিডি অ্যালাইন সেন্টার, যে টিডি, টিডি অ্যালাইন মানে টিডিটা, টেবিলে যে ডাটাটা আছে সেটা কিন্তু সেন্টারে থাকবে, তাহলে টিডি অ্যালাইন সেন্টার সাব, টিডি অ্যালাইন সেন্টার সাব, টিডি সবগুলো সাব সাবজেক্ট, ঠিক আছে, এভাবে থাকবে। তারপরে টিডি অ্যালাইন সেন্টার, এগুলো দিতে হবে। এই কাজটা করলে তোমার এটা এই লেখাগুলো সব মাঝখানে চলে যাবে। টেবিলের বিভিন্ন কলাম ও রো মার্জ করার কাজটা কিভাবে করতে হবে, টেবিল রো বর্ডার 1 হোয়াইট গেল। আচ্ছা মার্জ মানে হচ্ছে রো স্প্যান এবং কল স্প্যান, বিষয়টা খেয়াল করো ভালো করে। এখানে দেখো, আমি একটা তোমাকে দিয়ে দিচ্ছি, দেখো এই টেবিলটা খেয়াল করো, দেখো এই টেবিলটার এই যে আইসিটি লেখাটা এরকম হয়, মানে টেবিলটা হওয়ার কথা ছিল এমন, এই মাঝখানে একটা দাগ হওয়ার কথা ছিল, আর এই মাঝখানে আরেকটা দাগ হওয়ার কথা ছিল, তাহলে এই টেবিলটা পরিপূর্ণ হতো। তা না করে কি করছি আমি, এই আইসিটি লেখাটার দুইটা রোকে একটা রো বানাই ফেলছে, তার মানে এখানে রো কমে গেছে। যদি রো কমে যায় তাহলে রো স্প্যান। আবার এখানে দেখো এইচএসসি এক্সাম লেখাটা দুইটা কলামকে একটা কলাম বানাই ফেলছে, যদি কলাম কমে যায় তাকে বলা হবে কল স্প্যান। তাহলে এটাকে রো কমে গেলে রো স্প্যান, কলাম কমে গেলে কল স্প্যান, রো কমে গেলে রো স্প্যান, কলাম কমে গেলে কল স্প্যান, এভাবে কিন্তু তুমি এই কাজটা করবা। তাহলে কিভাবে লিখতে হবে একটু দেখো, খেয়াল করো বিষয়টা। টেবিল বর্ডার 1 হোয়াইট 300 গেল, টিডি রো স্প্যান 2, টিডি রো স্প্যান 2 কোনটা, আইসিটি, এই যে আইসিটি যে লেখাটা আছে, আইসিটি লেখাটা কি করছে, দুইটা রোকে একটা রো বানিয়েছে, তাহলে হবে টিডি, টিডি রো স্প্যান ইকুয়ালস টু 2 অ্যালাইন সেন্টার, তারপর আইসিটি। এরপর দেখো, এরপর কি করছে, এই আইসিটির সঙ্গে এই লেখাটা হবে, এটার সাথে এই লেখাটা হবে, এইচএসসি এক্সাম 2028 এটা হবে। তাহলে এটা কিভাবে করবো, তাহলে দেখো, এই যে টিডি কল স্প্যান 2, টিডি কল স্প্যান 2, টিডি কল স্প্যান 2 এসএসসি এক্সাম 28, এটা দিলাম। টিআর শেষ, আবার টিআর শুরু, কোনটার এইবার হলো এমসিকিউ আর হলো সিকিউ, এই দুটো একসাথে হবে। এই দুটো দেখো কোনো রো স্প্যান কল স্প্যান করে না, এটা এই দুটো স্বাভাবিক হবে। তাহলে শুধুমাত্র অ্যালাইন লেফট দিলেই হবে, অ্যালাইন রাইট দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে সেল স্পেসিং আর সেল প্যাডিং আর সেল স্পেসিং। সেল প্যাডিংটা কি, সেল প্যাডিংটা হলো সেলের মধ্যবর্তী দূরত্ব, মানে এই যে লেখাটা যা আছে, লেখাটা, এই লেখাটা থেকে সেলের মধ্যবর্তী দূরত্ব। আর সেল স্পেসিং হচ্ছে দুইটা সেলের মধ্যবর্তী দূরত্ব, দুইটা সেলের মধ্যবর্তী দূরত্ব। এটা বুঝলে তুমি বিষয়টা বুঝতে পারবা। আউটপুটগুলো আমরা আগে দেখি। দেখো এই যে এই সেলের মধ্যবর্তী দূরত্ব কত আছে এখানে, এই যে দেখো দুইটা সেলের মধ্যে কিন্তু দূরত্ব আছে, মাঝখানে কিন্তু দূরত্ব, তাহলে আমরা দিব সেল স্পেসিং, সেল প্যাডিং, সেল প্যাডিং কেন দিলাম এখানে, আচ্ছা সেল প্যাডিং 0 দেওয়া আছে, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সেল প্যাডিং 0 দেওয়া আছে, তার মানে এখানে কোনো সেল প্যাডিং হবে না, স্বাভাবিকভাবে টেবিলটা কিন্তু এখানে হয়ে থাকবে। আর এটার আউটপুটে দেখো, এটা যখন আমরা সেল প্যাডিং 10 দিব তখন কেমন দেখাবে,
সেল প্যাডিং 10 দিলে তখন কেমন দেখাবে এটা একটু দেখো। এই যে সেল প্যাডিং দেখো 10 দিলে এই সেল থেকে লেখাটার দূরত্ব কিন্তু অনেক বেড়ে গেছে, মানে 10 পিক্সেল যতটুকু বাড়া দরকার ততটুকু বাড়ছে আর কি। এখন সেল স্পেসিং আচ্ছা সেল প্যাডিংটা কেমনে লিখলাম, ওই যে দেখো কোথায় টেবিল বর্ডার 1 জাস্ট সেল প্যাডিং 10 এটা লিখলেই কাজটা শেষ, আর কিছু না। এছাড়া বাকি সব আগের টেবিলের মতো। এরপর সেল স্পেসিং কিভাবে হবে দেখো, আগে আউটপুটটা দেখো, সেল স্পেসিং এটা হচ্ছে 0, তার মানে সেল স্পেসিং 0 মানে সেলের মধ্যে কোনো ফাঁক নাই। আর যদি সেল স্পেসিং একটু বাড়ায় দেই, যেমন 10 দিলাম, সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে এই দেখো সেলের মধ্যে মতো দূরত্বটা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে কিনা। তাহলে কিভাবে লিখবো, লেখার নিয়মটা হচ্ছে টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 10, এই জাস্ট এটুকুই, বাকি সব একই রকম। এখন কিছু প্র্যাকটিক্যাল এখানে সমাধান দেওয়া আছে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। যেমন আমি একটু বলে দিই, এটা এখানে কি বলছে, ইমেজ যুক্ত করা আছে। তাহলে তোমরা আচ্ছা প্রথমে লিখবা যে বাংলাদেশ, তাহলে এটা কি হয়েছে, সেল কল স্প্যান না রো স্প্যান, এটা হচ্ছে কল স্প্যান। তাহলে এই দেখো এটা হচ্ছে কল স্প্যান 3, তাহলে এটা কল স্প্যান 3, এটা গেল প্রথম টিআর হচ্ছে কল স্প্যান 3 বাংলাদেশ অ্যালাইন সেন্টার। দ্বিতীয় টিআর হচ্ছে আইএমজি এসআরসি এক্স ডট জেপিজি, এটার সঙ্গে এই এক্স ডিভিশনটা যুক্ত হবে, এবং এক্স ডিভিশনটা আবার দুইটা কল স্প্যান করছে, মানে কল স্প্যান 2 গেল। এম হলো একটা টিডি, কোনো কল স্প্যান রো স্প্যান হবে না, এসটাও কোনো কল স্প্যান রো স্প্যান হবে না, তারপর আবার একটা টিআর এইস একটা থাকবে ফাঁকা, কাজ শেষ। এই হলো অবস্থা। তো তোমরা যদি এখন এইগুলো প্র্যাকটিস করতে চাও তাহলে এই এইগুলো তোমাকে একটু প্র্যাকটিস করলে তোমরা এটা পারবা, আশা করি। খুব বেশি কঠিন না, একেবারে সহজ জিনিস। দেখো এখানে পিপিলিকা এটা লিঙ্ক বানাইতে বলছে, তাহলে দেখো এগুলো সব কিন্তু হয়ে গেছে। তাহলে তুমি লিখবা টিআর টিডি পিপিলিকা এএসরেফ www.pipilika.com, তাহলে পিপিলিকাটা এখানে লিঙ্ক হয়ে যাবে। আবার তারপরেরটা দেখো, এটা কোনো কল স্প্যান রো স্প্যান নাই এখানে। তারপরে টিআর টিআর লিখে টিডি বাংলাদেশ ডট জেপিজি গেল, এই পিপি লেখা গেল, বাংলাদেশ ডট জেপিজি গেল, এই লাইনটা গেল, এই টিআর গেল। দ্বিতীয় টিআরে এনসিটিভি লেখাটা কিন্তু কল স্প্যান 2 তে আছে, তাহলে এনসিটিভি লেখাটা কিন্তু কল স্প্যান 2 তে আছে, তাহলে তুমি লিখবা। এখন এইচ টু দেখো এখানে আবার কি আছে, এইচ টু ওটা এখানে মনে করো তোমার যে কি অবস্থায় আছে, এটা মানে সাব সুব দিয়ে আছে, তাহলে এইচ টু ওটা এখানে সাব দিয়ে করতে হবে, এইচ টু সাব। আর এখানে এই লেখাটা কিন্তু সেন্টারে আছে, এটা কল স্প্যান রো স্প্যান না। তো এই হলো অবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইটা হচ্ছে তোমাদের এইচটিএমএল অধ্যায়ের আলোচনা। এর বিস্তারিত আলোচনা আরো আরো করা দরকার, আরো করলে তোমাদের বিষয়গুলো আরো সহজ লাগবে। এখানে কিন্তু আরো মোটামুটি কিছু বিষয় আছে যেগুলো তোমাদের অবশ্যই পড়া উচিত, দেখা উচিত। ইনশাল্লাহ আরো ভিডিওগুলো আমি দিব, সেই ভিডিওগুলো তোমরা এগুলো বিস্তারিত জানতে পারবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।